হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি সামান্য একটু অসুস্থ, একটু সর্দি লাগছে। তোমাদের কি অবস্থা সেটা আমাকে একটু বলো। সবাই কি ঠিক আছো এই শীতে? সবার কি সর্দি কাশি লেগে আছে নাকি সবাই একদম ফিট? সেটা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, রাত্রি বললো ভালো আছো। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর আপনার ক্লাস। হ্যাঁ, আসলে অনেকদিন পরে, প্রায় 1 মাস হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমি এর পরের উইকেও আমার ক্লাসই থাকবে, সমস্যা নেই। ঠিক আছে। আদাব ভাইয়া, অনন্যা চৌধুরী বলল। আচ্ছা ঠিক আছে। শিরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ভাইয়া, আচ্ছা হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, একটু আর কি বললাম অসুস্থ। তো তোমাদের পড়ালেখার কি অবস্থা? ঠিক আছে, এই বছরই তো এসএসসি দিবা। আগে তো বলতে পারতা, 24-এ বলতে পারতা যে আগামী বছর দিব এসএসসি, কিন্তু এখন তো আর বলতে পারবে না, এই বছরই তো এসএসসি। পড়ালেখা কেমন করতেছো? ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা আছে না, ফোকাস। ঠিক আছে, এখন একটু ফোকাস দেওয়ার সময়, এখন একটু মনোযোগ দিয়ে প্রতিদিন হইলেও আমার যে পড়ালেখাটা করতে হবে। ঠিক আছে, ডিসিপ্লিন আর যে কন্টিনিউটি, এই জিনিসটা দুইটা খুব মেইন কম্পোনেন্ট। ঠিক আছে, তো বলো আমাকে একটু জানাও যে সাউন্ড লাইটিং সব ক্লিয়ার আছে কিনা, আমার কথা সব বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, একটু বলো সবাই, যে কমেন্টে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, হাসিব আল হাসান রিফাত বললো ভালো না। ঠিক আছে, ভালো না কেন? ঠিক আছে ভাইয়া, মেডিকেল স্টুডেন্টদের যদি অসুস্থতা হয় আমাদের কি হবে? আমরা কি এলিয়েন? বলো, সেটা আমাকে বলো। ঠিক আছে, তোমরাও যে ওষুধ খাবো আমরাও সেই ওষুধটাই খাবো, তাই না? তোমাদেরকেই তো আমরা প্রেসক্রাইব করবো যে এই ওষুধটা খাও, এটা খেলে তুমি ভালো হয়ে যাবে, তাই না? ওই ওষুধটা তো আমরাও খাবো, তাই না? আমরা তো আর এলিয়েন না। ঠিক আছে, এই জিনিসটা বলো সবাই, একটু জানাও আমাকে কমেন্টে সবকিছু শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি চ্যাপ্টারটা শুরু করে দিব, যেহেতু আজকে আমাদের 2টা চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, দুইটাই খুব সহজ চ্যাপ্টার, সমস্যা নাই, আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি বলো যে সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে তাইলে বিসমিল্লাহ বলে শুরু করে দিই। ঠিক আছে, আজকে আমাদের চ্যাপ্টার কি? চ্যাপ্টার 9। ঠিক আছে, দৃঢ়তা, অঙ্গচালনা। ঠিক আছে, এবং যে কি কাঠামো গঠন। আচ্ছা যাই হোক, আসো ফার্স্টে আমরা একটু বেসিক কথাবার্তায় চলে আসি। ঠিক আছে, বেসিক কথাবার্তা কি, ধরে নাও আজকে কি, আজকে তোমার স্কুলে যাইতে হবে বা কালকে তোমার স্কুলে যাইতে হবে। তোমার স্কুল 8টা থেকে শুরু। এখন তুমি উঠছো কয়টায়? তুমি ধরো 7:55-তে উঠছো। তোমার স্কুল বেশি হলে 10 মিনিটের পথ। তুমি যদি 7:55-তে উঠো, তাইলে তুমি কি করবা? তারপরও কি তোমার রেডি হইতে হবে, 5 মিনিটের ভিতরে দৌড়ায় দৌড়ায় যাইতে হবে। এই যে দেখো, আমি যখন স্কুলে যাব, আমার কাছে আছে 5 মিনিট, বেশি হলে আমার যে 10 মিনিট লেট হবে। আচ্ছা যাই হোক, কিন্তু কি আমার একটা তাড়না কাজ করবে না, হাই তাড়াতাড়ি যাইতে হবে। যদি এটা হাঁটার ডিস্টেন্স হয়, আমি কি করব? দৌড়ায় দৌড়ায় যাব। আবার আরেকটা সিনারিও দিই, যখন তুমি 7:30টায় উঠছো, তোমার একটু টাইম আছে, বা 7টায় উঠছো, তুমি রেডি টেডি হয়ে নাস্তা করে খুব আরামসে তুমি আস্তে ধীরে তোমার যে ফ্রেন্ডদেরকে নিয়ে বা সবাইকে নিয়ে তুমি যে স্কুলের পথে রওনা দিলা, যেহেতু হাঁটার রাস্তা, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছ। তাহলে আমি দুইটা কথা বললাম এখানে, আসলে দুইটা জিনিস আমি আসলে মেনশন করতে চাই। সেটা কি, যে আস্তে হাঁটা, আর একটা এই যে জোরে জোরে দৌড়ানো। ঠিক আছে, এই আস্তে হাঁটার জোরে জোরে দৌড়ানো, দুইটা ক্ষেত্রেই আমার ফার্স্টে কি করতে হয়েছে বলতো? ডিসিশন মেকিং। ঠিক আছে, ফার্স্টে আমার কি করতে হয়েছে? একটা ডিসিশন মেক করতে হয়েছে যে আমি কি হাঁটবো নাকি দৌড়াবো। ঠিক আছে, এখন এই ডিসিশনের উপর বেস করে আমার কি পুরো বডিটা রেসপন্ড করছে। ঠিক আছে, আমি যে ডিসিশনটা নিলাম এটার উপর আমার বডি কি করছে? রেসপন্ড করছে। ঠিক আছে, এই রেসপন্ড করার ফলে যে রেসপন্সটা আসছে সেটা কি, আমার বডির পুরো অংশটা, যে মাসেল আছে, পেশি আছে, যে কঙ্কালটা আছে, ভিতরের যে অবকাঠামোটা আছে, তারা কি কাজ করছে। তাইলে আমরা যখন বলবো চলন, যে একটা মানুষের চলন বা একটা প্রাণীর চলনে কি কি জিনিস আসলে আমার কাজ করে, সেটা কি 1 নাম্বার কি আমার স্নায়ুতন্ত্র বা ব্রেইন। ঠিক আছে, তারপরে কি আমার কঙ্কালতন্ত্র, আর কঙ্কালতন্ত্রকে সাপোর্ট দিচ্ছে কি আসলে পেশিতন্ত্র। পেশিগুলাই আমার কি হচ্ছে, তোমার স্টিমুলেটেড হচ্ছে বা উদ্দীপিত হচ্ছে, যার কারণে আমার কঙ্কালগুলা ওইটার থ্রুতে আমার যাইতে পারতেছে। ঠিক আছে, তাইলে আসো আমরা কঙ্কালতন্ত্র বলতে, দেখো আমি বললাম যে পেশিতন্ত্র। ঠিক আছে, কঙ্কালতন্ত্রের আন্ডারে কিন্তু আসলে পেশিতন্ত্রটা যায়, এজন্য আমরা একসাথেই বলি যে অস্থি আর পেশি মিলে আমার কি কঙ্কালতন্ত্রটা গঠিত। তাইলে আসো আমরা যে শুরু করে দিই।
দেখো শুরুতে আমরা সংজ্ঞাটা একটু দেখি। যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, ওকে, নির্দিষ্ট আকৃতি দেয়, বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত হতে রক্ষা করে এবং কি চলনে সহায়তা করে। দেখো আমি চারটা কথা বলছি, এই চারটা কথা দিয়েই আমার কঙ্কালতন্ত্রের 70% অফ দ্য কাজ কিন্তু আমরা আসলে বুঝে যাব। ঠিক আছে, আমরা একই সাথে এই যে সংজ্ঞাটা যে পড়বো না, এই সংজ্ঞার আমরা কি পয়েন্টগুলো সবসময় আমরা আমাদের কি আসবে, কতে একটা সংজ্ঞা দিবে, ঠিক আছে না, সংজ্ঞা যখন দিবে আমরা কিওয়ার্ডটা মনে রাখবো যে আমার কঙ্কালতন্ত্র কি কি কাজ করে। ঠিক আছে, কঙ্কালতন্ত্রটা আমার কি কি কাজ করে। শুরুতেই আসতেছে কি দেহের কাঠামো গঠন। এই যে দেখো আমাদের একটা যে অবয়ব, একজন সাধারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষের যে অবয়ব, একটা হচ্ছে কি মাথা, তারপরে হচ্ছে কি দুইটা হাত, দুইটা পা, ঠিক আছে, যেরকম একটা মানুষের যে অবয়ব, ঠিক আছে, এটা কিসের জন্য হয়, একটা পুরা কঙ্কালতন্ত্র বা ভিতরের যে আমার যে স্ট্রাকচারটা, ওইটার কারণেই তো হচ্ছে। ঠিক আছে না, এরপরে বাদ বাকি পেশি, কারো হচ্ছে যে পেশি কম, কারো পেশি বেশি, বডি বিল্ডারদের পেশি বেশি, ঠিক আছে, আমাদের একটু পেশি কম। তাইলে দেখো দেহের কাঠামো গঠন গেল, নির্দিষ্ট আকৃতি দেয়, সেম কথা, কাঠামো দিল, কাঠামো দেওয়ার ফলে একটা অবয়ব তৈরি হলো, ভালো কথা। এরপরে কি বলছে, বাইরের আঘাত হতে রক্ষা করে। ঠিক আছে, আমাদের ভিতরে কি আছে, অনেক কি সেনসিটিভ কিছু অর্গান আছে, যেমন হচ্ছে হার্ট, ফুসফুস বা লাংস, তারপরে হচ্ছে ব্রেন। এগুলা কি, এগুলা একটা জিনিসের মধ্যে সুরক্ষিত থাকে, একটা কিরকম সিন্দুকের মতো সুরক্ষিত থাকে। ঠিক আছে, তুমি দেখো একটা পুরা আমাদের যে মানে হাড্ডি বা আমরা কঙ্কাল যেটাই বলি, ওই হাড্ডিগুলো কি করতেছে, একদম একটা লেয়ার বাই লেয়ার একটা আমার কি দিচ্ছে বলতো, একটা প্রোটেকশন দিচ্ছে, যে দেহের যত আমার কি নরম অঙ্গ আছে সবগুলাকে আমার প্রোটেকশন দিচ্ছে কে, আমার হচ্ছে এই কঙ্কালতন্ত্র। ঠিক আছে, কঙ্কালতন্ত্র যেটা আমি বললাম, তো কঙ্কালতন্ত্রেরও আবার শ্রেণী বিভাগ আছে, ওইগুলোতে পরে যাচ্ছি। আসলে নর্মাল আমরা ছোটবেলা থেকে, আমি মনে হয় ক্লাস 1-2 থেকেই পড়ছি যে এই যে 206টা হাড্ডি আছে, যে মানব দেহে আমার কয়টা আছে, 206টা হাড্ডি আছে, এটা মনে হয় ওই যে বললাম ছোটবেলা থেকে পড়ে আসছে, এটাই আমাদের দরকার, যে 206টা হাড্ডি কি আমাদের একজন সুস্থ স্বাভাবিক মানুষের আছে। এরপরে আসতেছে কি, শিশু দেহে অস্থির সংখ্যা আরো বেশি, শিশু দেহে অস্থির সংখ্যা আরো বেশি। ঠিক আছে, এখন প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া শিশু দেহে কেন অস্থির সংখ্যা আরো বেশি। ঠিক আছে, আসলে ব্যাপারটা কিরকম হয়, আমাদের অস্থিগুলো শুরুতে কিরকম থাকে বলতো, মনে করো আমি জাস্ট হচ্ছে একটা ডায়াগ্রামেটিক্যালি তোমাকে দেখাই। ধরে নাও এটা হচ্ছে অস্থির একটা খণ্ড, তারপরে এটা আরেকটা অস্থির খণ্ড। আমরা যখন আস্তে আস্তে বড় হই, এই অস্থির খণ্ডগুলো একসাথে কি হয়ে যায় বলতো, জোড়া লেগে যায়। ঠিক আছে, ধরে নাও এখানে আমি দেখতেছি কি 1 2 3, দেখা যাবে যখন হচ্ছে আস্তে আস্তে আমি বড় হচ্ছি, এই পুরাটা মিলে একটা অস্থি তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো, তার মানে কি ছোটবেলায় আমার একরকম স্ট্রাকচার ছিল, স্ট্রাকচার বলতে কি কাছাকাছি স্ট্রাকচার, জাস্ট হচ্ছে কি আমার একটা কি আসছে, ম্যাচিউরিটি আসছে বা একটা পরিণত অবস্থায় আসছে, যে অপরিণত অবস্থায় বা একদম শিশুকালে যখন আমরা থাকি, তখন অস্থিগুলার কিছু কিছু অস্থি, সবগুলো অস্থি আবার না, কি আছে তাদের কিছু অংশ আমার কি থাকে, ডিটাচ থাকে বা আলাদা আলাদা থাকে, তখন আমরা তাকে আলাদা হিসাবে কাউন্ট করতেছি। কিন্তু যখন আমরা বড় হই, আস্তে আস্তে আমার কি হচ্ছে, অস্থিগুলো আমার কি হয়ে যাচ্ছে, জোড়া লেগে যাচ্ছে একটা অস্থি। আমরা সামনে এগুলার কি দিচ্ছি, এগুলার হচ্ছে যে উদাহরণ দিব যে কি কি হবে না হবে সেই জিনিসগুলো। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। আশা করি এগুলা খুব নর্মাল কথাবার্তা, তোমাদের কি কোনো প্রবলেম আছে বলো, আমাকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এই স্লাইড নিয়ে কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, একদম সহজ কথাবার্তা বললাম, যে আমাদের কি এরপর আমরা কিন্তু একটু কঠিন কঠিন কতগুলো শব্দ শিখবো। ঠিক আছে, তাই আগে থেকে তোমাদের কি প্রস্তুত করে নিচ্ছি। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা ক্লিয়ার, সবাই বলতেছে, শিরিন আক্তার ক্লিয়ার, ফাতিন ইশরাক ক্লিয়ার। আচ্ছা, অস্থি এবং হাড় কি একই, সিয়াম বললো। আচ্ছা হ্যাঁ, অস্থি এবং হাড় একই। ঠিক আছে, অস্থি আমরা একটু কি বলি, অস্থি জিনিসটা আমাদের একটু অফিসিয়াল একটা ওয়ার্ড। ঠিক আছে, হাড় আর কি আনঅফিসিয়াল, বা দুইটাই সেম। ঠিক আছে, এটা নিয়ে নেই কিছু। ঠিক আছে, আচ্ছা অস্থি কি, অস্থি হাড়, অস্থি হাড্ডি হাড় সবকিছু একই কথাই বোঝায়, একটা শক্ত একটা গঠন। ঠিক আছে, যেটা আমাদের কি কাঠামো দিতেছে, আকৃতি দিতেছে, বাইরের আঘাত হতে রক্ষা করতেছে এবং চলনে সহায়তা করতেছে। ঠিক আছে, তাইলে আমরা পরেরটাতে যাই, পরেরটাতে। তাইলে দেখো আমরা কঙ্কালতন্ত্রের সাধারণ পরিচিতির ক্ষেত্রে আমরা উপাদান সমূহে চলে আসি।
ঠিক আছে, কঙ্কালতন্ত্রের উপাদান সমূহে চলে আসি। তো আমরা শুরুতেই বললাম, ক্লাসের শুরুতে আমরা বলতেছি কি যে আমার হচ্ছে কি অস্থি এবং পেশি এই দুইটা মিলে আমি বলতেছি কঙ্কালতন্ত্রটা হচ্ছে, কিন্তু এটা কি মানে এক্সাক্ট না। আমরা যদি এক্স্যাক্টলি আসি তাইলে কিভাবে আসতেছে একটু আমরা দেখি। ফার্স্টেই হইল কি, দেখো অস্থি, ঠিক আছে, অস্থি বা হচ্ছে কি আমার হাড্ডি, যেটাই বলো, এই যে হাড়, অনেকের কনফিউশন হচ্ছে অস্থি হাড় হাড্ডি যেটাই বলো সবকিছুই আমার কি সেম কথা, ঠিক আছে, অস্থি হাড্ডি হাড় একই কথা। এরপরে বলতেছে তরুণাস্থি, ঠিক আছে, দেখো তরুণাস্থি বা ইংলিশে আমরা বলি এটাকে হচ্ছে কি কার্টিলেজ, ঠিক আছে। তরুণাস্থির আরেকটা নাম কি কার্টিলেজ। এটা কোথায় থাকে? এগুলো আসলে বিভিন্ন যে হাড্ডি আছে না আমাদের, যে হাড়গুলার একদম কি থাকে আমার হচ্ছে সংযোগস্থলে থাকে। ধরে নাও আমার এই জায়গায় কিছু আমার কি থাকবে, তরুণাস্থি থাকবে, ঠিক আছে, এই জায়গায় থাকতে পারে। তারপরে কি তোমাকে একদম সহজ একটা উদাহরণ দিই, এই যে আমাদের কান, এই যে দেখো কানটা কি একদম নড়ায় এরকম চ্যাপটা করে ফেলতে পারি। আবার নাকের সামনের অংশটা দেখো, নাকের সামনের অংশটাকেও আমরা কিন্তু একটু সামান্য হইলেও বাঁকাইতে পারি। তো এই জিনিসগুলা কি, এটা হচ্ছে কি এই যে কানের একদম বহিকর্ণ, এটাকে আমি বলি যে পিনা, ঠিক আছে, বহিকর্ণ বা পিনা, এই জিনিসটা কি, এটা হচ্ছে কি একটা তরুণাস্থি। অর্থাৎ কি এটা দেখো একটা নরম, ঠিক আছে, নামের শেষে অস্থি আছে কিন্তু এটা একটা কি নরম আর নমনীয় অংশ, ঠিক আছে। আবার দেখো নাকের সামনেও আমার কি আছে বলতো, একটু নাড়ানো যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে, একটু নড়বে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তরুণাস্থি। এই যে নাক ভেঙে দেয় না, বলে না ঘুষি মেরে নাক ফাটায় ফেলবো, আসলে কি হয় জানো, তখন ওই তরুণাস্থির অংশটা আসলে তোমার কি ড্যামেজ হয়, ঠিক আছে, কানের পিনায়। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা হচ্ছে যে তারপর আসতেছে পেশি বা মাসেল। নর্মাল কথা, পেশি বা মাসেল, আমাদের বিভিন্ন রকম মাসেল আছে, ঠিক আছে, বাইসেপস ট্রাইসেপস, আমরা নামগুলা শিখবো। জাস্ট কয়েকটা আমি মাসেলের নাম বললাম, যে আমাদের পেশি কি করতেছে, এই হাড্ডির উপরে আমার কি পেশির একটা আবরণ থাকবে, ঠিক আছে, এই যে এখানে একটা পেশি থাকবে, আবার এই জায়গায় একটা পেশি থাকবে। পুরা দেহের বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রায় 656টা মানে কি পেশি আছে। তোমাকে জাস্ট আমি একটা মজার তথ্য দিলাম যে কি আমাদের প্রায় 656টা পেশি আছে, ওকে, এই জিনিসটা। এবার আসো আমরা পরেরটাতে যাই, পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী, ঠিক আছে, এগুলা নিয়ে আমাদের আলোচনা আছে। দেখো পেশি বন্ধনী মানে কি, আসলে কি বুঝাইতেছে, এই যে দেখো একটা হাড্ডির সাথে যে পেশি সংযোগস্থল আছে, এই জিনিসটাই আসলে কি হয় বলতো, একটা পেশি বন্ধনী। অর্থাৎ পেশির সাথে আমার হাড্ডির যে জোড়া লাগাইতেছে যে অংশটা, তাকে আমি বলতেছি হচ্ছে পেশি বন্ধনী। এটার ইংলিশ নাম হচ্ছে কি টেন্ডন, ঠিক আছে, টেন্ডন, ঠিক আছে। টেন্ডনটা কি, এটা আমার হাড্ডির সাথে আমার কি লাগাইতেছে, হাড্ডির সাথে পেশি সংযোগস্থল, যে কি বললাম পেশি প্লাস আমার হচ্ছে কি হাড়, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে আমি একটা সহজ উদাহরণ দিই। এই যে যখন হচ্ছে তুমি মাংস খাও, ঠিক আছে, গরু বা হচ্ছে যে খাসি যেটাই খাও না কেন, মাংসের সাথে যে হাড়গুলা থাকে, খেয়াল করবা যে অংশটা আমার একদম হাড্ডির সাথে প্রায় লাগানো থাকে, ওই অংশটা কিন্তু সামান্য শক্ত হয়। দেখবা মাংসের অন্যান্য অংশের থেকে যে অংশটা আমার কি হাড্ডির সাথে লাগানো থাকে, ওই অংশটা আমাদের কি থাকে বলতো, একটু শক্ত থাকে। যে আমরা যখন হচ্ছে বিভিন্ন মাংস খাই, ওখানে হাড্ডির সাথে যে পেশিটা লাগানো থাকে, যে মাংস অ্যাকচুয়াল অর্থে, ওই মাংসটা যে হাড্ডির যে অংশের সাথে লাগানো থাকে, দেখবা ওই জায়গাটা একটু শক্ত হয়, কম্পারেটিভলি একটু শক্ত হয়। ওই শক্ত জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতো, তোমার হচ্ছে টেন্ডন, ঠিক আছে। ওই শক্ত জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতো, টেন্ডন। আমার কি হাড্ডির সাথে পেশির একটা হচ্ছে কি সংযোগ স্থাপন করতেছে, আমরা একটু পরে চিত্রে দেখব। তো এগুলা নিয়ে আমাদের একটা পুরো ব্যাখ্যা আছে, আমরা ওইগুলাতেও যাব। জাস্ট এখন আমাদের একটুক জানতে হবে কি কি কম্পোনেন্ট আছে, ঠিক আছে, একটুক জানলেই তোমাদের হবে। তাইলে টেন্ডন কি, পেশির সাথে হাড়ের আমার কি একটা সংযোগ স্থাপন করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে পেশি বন্ধনী বা টেন্ডন। একটু কি বুঝছো যে টেন্ডন জিনিসটা কি, টেন্ডন জিনিসটা কি, প্রাথমিক ধারণাটা বুঝছো কিনা সেটা বলো, আমরা পরে আর একটু বিস্তারিত পড়বো, ঠিক আছে। সবাই একটু জানাও যে টেন্ডন বা পেশি বন্ধনীটা বুঝছো কিনা। রাফিজ আহমেদ বলছে ক্লিয়ার, আমাকে একটু জানাও সবাই কমেন্ট করে যে পেশি বন্ধনীটা বুঝতে পারছো কিনা। আচ্ছা ঠিক আছে, এই যে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আসো এবার আসতেছে হচ্ছে অস্থি বন্ধনী, বা এটার আরেকটা নাম হচ্ছে কি লিগামেন্ট, লিগামেন্ট, ঠিক আছে। তো ছেলেরা যারা আমরা হচ্ছে যে কি ফুটবল খেলি, ঠিক আছে, বা যে কোনো স্পোর্টসে যারা যেভাবেই আসো না কেন, তো দেখবা যে
অনেক সময় কি হয়, পা মচকায় যায়, খুব কমন একটা সিনারিও যে কি পা মচকায় গেছে, ঠিক আছে, ঠিক মতো হাঁটতে পারতেছি না, কি পায়ের গোড়ালির ওই জায়গায় আমার কিছু একটা মচকায় গেছে, পা ফুলে গেছে, ঠিক আছে। এই জিনিসটা যারা হচ্ছে ফুটবল খেলে নিয়মিত তাদের ক্ষেত্রে এটা প্রায় সময় হয়, ঠিক আছে। ফুটবলারদের যে জিনিসটা হয় যে কি পা মচকায় যায়, ঠিক আছে, এই যে পায়ের এই জায়গায় আমার কি হয়ে যায়, কিছু এই জায়গায় মচকায় যায়, ঠিক আছে। এখন তো এখানে চিত্রে নাই, আমি জাস্ট বলতেছি যে দেখো পা মচকানো হইতেছে, আসলে পা মচকানো মানেটা কি, আমাদের দেহে যে হাড্ডিগুলো আছে, এই যে একটু আগে দেখলাম যে পেশির সাথে আমার কি হয়ে গেল, হাড়ের একটা কি আছে, বন্ধন আছে বা একটা জোড়া লাগানোর একটা সংযোগ জিনিস আছে, ঠিক একইভাবে অস্থির সাথে অস্থি, কি বললাম, অস্থির সাথে অস্থিকেও আমার কি জোড়া লাগানোর জন্য আরো একটা স্ট্রাকচার বা আরো একটা গঠন আছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি বলতো, অস্থিবন্ধনী বা লিগামেন্ট। কি বললাম, আমার হাড়ের সাথে হাড় লাগানোর জন্য আমার আরো একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে কি আমার বলতো লিগামেন্ট বা হচ্ছে কি আমার তোমার অস্থিবন্ধনী। অর্থাৎ এটা মনে রাখতে পারো কি হাড়ের সাথে হাড় লাগানো, ঠিক আছে। তাইলে কি বললাম, একটু পরেই মনে হয় আমাদের চিত্রটা আছে, এই যে দেখো খুব সুন্দর দুইটা চিত্র আছে, আমরা একটু খেয়াল করি, এই যে টেন্ডন আর হচ্ছে সরি টেন্ডন আর হচ্ছে লিগামেন্টের, খেয়াল করে দেখো আমার এই জায়গাটাতে, এই যে এখানে একটা হাড্ডির নাম আছে, এটার নাম প্যাটেলা, আমরা একটু পরেই পড়তেছি, এটা আরেকটা হাড্ডি, এটা হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে তোমার হাঁটুর অংশে, বুঝছো, হাঁটুর অংশে, এটা একটা হাড্ডি, এটা আরেকটা হাড্ডি, ঠিক আছে। এই যে দুইটা অস্থি বা দুইটা হাড্ডি যেটাই বলো, ওই দুইটার মধ্যে দেখো একটা কি আছে, একটা হচ্ছে সাদাটে সাদাটে একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বুঝছো। অর্থাৎ একটা অস্থির সাথে একটা অস্থির আমার কি হচ্ছে, সংযোগ স্থাপন হচ্ছে। আবার খেয়াল করো এই অস্থির সাথে এই অস্থির আমার কি আছে, এই যে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় আরেকটা বন্ধন আছে, এই জিনিসটা হচ্ছে কি তোমার লিগামেন্ট, ঠিক আছে। এই যে দেখো এখানে লেখা আছে যে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আমাদের কোনো নাম জানার দরকার নাই, আমাদের জাস্ট জানলেই হবে যে এটা কি, এটা হচ্ছে একটা লিগামেন্ট, কি করতেছে আমার এই হাড্ডির সাথে এই হাড্ডির মধ্যে সংযোগ স্থাপন করতেছে। আবার দেখো এই যে দেখো টেন্ডনে চলে আসি, টেন্ডনের ক্ষেত্রে কি হচ্ছে, এই একটা হাড্ডির এই একটা হাড্ডির সাথে আমার কি আছে, এটা পেশি, পেশির মাঝখানে সংযোগস্থলে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আমার কি বলতো টেন্ডন, ঠিক আছে। এটা হচ্ছে টেন্ডন বা পেশি বন্ধনী, আর এটা হচ্ছে কি অস্থি বন্ধনী বা লিগামেন্ট, ঠিক আছে। এই জিনিসটা তাইলে কি টেন্ডন, লিগামেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলা কি বুঝতে পারছো তোমরা, যে লিগামেন্ট কি টেন্ডন কি, জাস্ট আমরা আপাতত জানলাম যে জিনিসটা কি, টেন্ডন কি লিগামেন্ট কি, এই জিনিসটা, ঠিক আছে। তো বলো তোমরা কি বুঝতে পারছো এই যে এই উপাদানগুলা কি নিয়ে কি তোমাদের কোনো কনফিউশন আছে, একটু আমাকে কমেন্টে জানাও, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো, কারণ এরপরে আমরা কিন্তু এই পুরা স্ট্রাকচারের বিভিন্ন আমরা নাম জানবো, ঠিক আছে। তার আগে আমাকে একটু বলো যে সবাই সবকিছু বুঝছো কিনা, যে ঠিক আছে। বাইসেপস কি, মোহাম্মদ তাকবীর বললো বাইসেপস কি, বাইসেপসটা আমরা একটু পরে দেখতেছি, এই যে এখানের যে আমার যে মাসেলটা থাকে, এই যে বডি বিল্ডাররা দেখায় না এরকম করে দেখায় শক্তি দেখানোর জন্য, এই যে এই মাসেলটা যেটা তুমি ধরতে পারো সেটাই হচ্ছে কি তোমার বাইসেপস, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে। তারপরে আসতেছে আর্টিকুলার ক্যাপসুল কি ভাইয়া, আচ্ছা আর্টিকুলার ক্যাপসুলটা আমরা পরে আসতেছি, যখন আমরা কি পড়বো, অস্থি সন্ধি পড়বো বা হচ্ছে বোন জয়েন্ট পড়বো, তখন আমরা এগুলো বলবো, ঠিক আছে। তারপরে আসতেছে হচ্ছে আমার পায়ে রক টান মারে, আচ্ছা ভালো কথা, পানি খাও, ঠিক আছে, পানি খাও, আর হচ্ছে যে স্যালাইন খাও, এগুলা খুব ইম্পর্টেন্ট, এ সময় কিন্তু ডিহাইড্রেশন হইতে পারে, ঠিক আছে। তোমরা হচ্ছে যে আমারও পা মচকে গেছিল, আচ্ছা ঠিক আছে। মেয়েদের নাই কেন বাইসেপস, জান্নাতুল আমিন রাত্রি, বাইসেপস আছে, এটা সবারই আছে, কারো হচ্ছে কি পরিমাণ কম, কারো হচ্ছে পরিমাণ বেশি, যারা হচ্ছে যে মনে করো অনেক ট্রেনিং করে জিম করে তাদের বাইসেপস ঠিক মতো বোঝা যায়, যারা আমাদের মতো সাধারণ মানুষ যারা ব্যায়াম ট্যায়াম কিছু করেন একটু বসে শুয়ে বসে থাকে তাদের একটু কম, এই আর কি, তেমন কিছু না, ঠিক আছে। এবার বলো তাইলে কি আমরা হচ্ছে এই হাড্ডি নিয়ে আমরা কি যাইতে পারি, এই যে হাড্ডিগুলার আমরা নাম পড়বো, এর আগে এগুলা কি ক্লিয়ার বুঝতে পারছো যে অস্থি, তরুণাস্থি, পেশি, পেশি বন্ধনী, অস্থি বন্ধনী, কোনো সমস্যা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আচ্ছা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, আচ্ছা সবাই একটু কমেন্টে জানাও, আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা শুরু করতে পারি আমাদের বিভিন্ন রকম আমাদের যে হাড্ডি বা অস্থির বিভিন্ন নাম
ঠিক আছে, তোমাদের কিন্তু সিকিউতে এই অংশটা আসবে না অ্যাকচুয়াল অর্থে, কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে তোমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন আসছে, বোর্ডে অনেক টাইপের প্রশ্ন আসছে যে এটাকে কোন হাড্ডি বলে বা কোন অস্থির সাথে কোন অস্থির, বিভিন্ন অস্থির কিন্তু নাম আমার আসছে। ঠিক আছে, এমসিকিউতে আমাদের কিন্তু এগুলো আসবে। তো আমার এমসিকিউর জন্য হইলো এই জিনিসগুলো নামগুলো জানা লাগবে। আগেই বলে রাখি, এই নামগুলো তোমাদের কাছে নতুন হইতে পারে, অনেক কঠিন হইতে পারে, কিন্তু আমরা আস্তে আস্তে সব শিখে যাব। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরবর্তী স্টেজ মানে ইন্টারে আমাদের এই চ্যাপ্টার নিয়ে আরো অনেক বিস্তারিত বলা আছে। আমরা জাস্ট এই পর্যায়ে আমরা জাস্ট নামটা জানবো, নামটা জানলে তোমাদের জন্য মোর দেন এনাফ। ঠিক আছে, এই জিনিসগুলো। তাইলে আসো আমরা বিসমিল্লাহ করে শুরু করে এই পুরা কঙ্কালতন্ত্রের 206টা হাড্ডির নাম আমাদের পড়তে হবে না, আমরা জাস্ট কয়েকটা একদম বেসিক যেগুলা হচ্ছে আমাদের লাগবে সেগুলো আমরা পড়বো। তাইলে শুরুতেই আসো, আমরা যদি একটা কঙ্কালকে দেখি, যে একটা কঙ্কাল, অন্ত কঙ্কাল বা কঙ্কালকে দেখি, সেটার কি হইতেছে, আমার এই বরাবর আমি একটা জিনিস তল কল্পনা করি। ঠিক আছে, অর্থাৎ কি বললাম, এই যে দেখো এইখান থেকে শুরু করে আমার এর দূর পর্যন্ত আমি একটা হচ্ছে দাগ টানলাম, বুঝছো? দেখো এইটা হচ্ছে একটা কি অক্ষের মতো। তারপরে কি আসতেছে, এই দাগ থেকে আমার এই একটা অংশ আসতেছে, এই একটা অংশ আসতেছে, আবার এই একটা অংশ, এই একটা অংশ। আমি একদম ছোটখাটো একটা অবয়ব আঁকছি। এই যে দেখো, দুইটা হাত, দুইটা পা, একটা পুরা দেহ। ঠিক আছে, একটা জাস্ট আমি একটা ডায়াগ্রামের মতো একটু বুঝাইলাম। ঠিক আছে, তাইলে ব্যাপারটা কি বুঝাইতেছে, আমার পুরা কঙ্কালতন্ত্রটাকে দুইটা পোর্শন অ্যাকচুয়ালি আমি ভাগ করি। ঠিক আছে, আমরা তোমার হচ্ছে দুইটা পোর্শনে ভাগ করি। একটা কি বলতো, অক্ষীয় কঙ্কাল, আমি একটু লিখি। ঠিক আছে, অক্ষীয় কঙ্কাল, আরেকটা কি উপাঙ্গীয় কঙ্কাল। ঠিক আছে, অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, জাস্ট নামটা জেনে রাখো। অক্ষীয় মানে হচ্ছে কি, এই একটা লাইন যে আমি টানলাম, যে মনে করে এই একটা স্কয়ার টানলাম, এই স্কয়ারের মধ্যে মোটামুটি যে আমি হাড্ডিগুলা দেখতে পাচ্ছি, এগুলো একটা অক্ষ সৃষ্টি করতেছে। এই অক্ষের চারপাশ দিয়ে, এই অক্ষটা হচ্ছে কি অক্ষীয়। ঠিক আছে, এই অক্ষ বরাবর যে কঙ্কাল বা যে হাড্ডিগুলো আছে, এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর এই পাশ দিয়ে যে আমার হাত পা বের হইলো, তারপরে যে কোমরের এই অংশটুকু, ঠিক আছে, তো এই অংশগুলো হচ্ছে কি আমার উপাঙ্গীয় কঙ্কাল। ঠিক আছে, তোমাদের জাস্ট হচ্ছে জানালাম। এবার দেখো, খেয়াল করো, আমরা আবার যাই। এবার আসো আমরা হচ্ছে কি এই যে শুরু থেকে শুরু করি। তাইলে আমরা যে মাথার খুলি বলি বা স্কাল বলি, ঠিক আছে, এই স্কালটা কি, স্কালটার পুরা নাম হচ্ছে কি, এই যে পুরা এই মাথার খুলি, ধরো পুরা এই মাথার খুলির পুরা অংশটাকে আমরা বলি হচ্ছে কি করোটি। করোটি। ঠিক আছে, এই যে দেখো আমি কি বললাম, পুরা যে আমার মাথার খুলি, এখানে আমার মুখের কিছু অংশ আছে, একদম মাথার খুলি এই অংশগুলো আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার করোটি, আমার এই যে পুরা মাথা। ঠিক আছে, পুরা মাথা, এই জিনিসটাকে আমি বলতেছি যে মাথার পুরা সম্পূর্ণ খুলির যতগুলা হাড্ডি আছে তাদের পুরা সমষ্টিকে আমি বলতেছি হচ্ছে কি করোটি। ঠিক আছে, করোটি। ঠিক আছে, করোটি। এরপরে আরেকটা পোর্শন দেখো, করোটির পরে আমি বলবো কি করোটিকা, এই অংশটুকু। ঠিক আছে, করোটি হচ্ছে পুরো অংশটা, কিন্তু করোটিকা হচ্ছে এটার একটা স্মল পোর্শন বা একটুক অংশটা। ঠিক আছে, আমি বলতেছি যে কি হচ্ছে করোটিকা, নামটা কি করোটিকা। ঠিক আছে, তাইলে করোটিকা, তাইলে করোটি এবং করোটিকা। যেমন পুস্তক, পুস্তক যেমন আমরা বলি পুস্তিকা, ছোট একটা অংশ, পুস্তক পুস্তিকা, ঠিক একইভাবে করোটি করোটিকা। অর্থাৎ কি, যে আমি যদি তোমাকে বুঝাইতে চাই যে আমাদের যে চোখ থেকে যদি আমি একটা লাইন টেনে পিছন থেকে আবার এই অংশ পর্যন্ত আসি, অর্থাৎ এই দুই অংশটুকু পর্যন্ত যে পোর্শনটুকু আমার হাড্ডির, সেটাই হচ্ছে কি করোটিকা। করোটিকার নিচে যে অংশটা, এটা আমার কি, আমার পুরো ফেসটা গঠন করতেছে। ঠিক আছে, এগুলা হচ্ছে মুখমণ্ডলে অবস্থিত। তা আমাদের এগুলা নিয়ে এত আলোচনা নাই, আমাদের জাস্ট জানতে হবে কি করোটি হচ্ছে পুরা আমার
এই পুরা মাথাটার যে হাড্ডি সবগুলাকে মিলে বলা হয়। এবং করটিকা হচ্ছে কি জাস্ট এই পোর্শনটুকু, অর্থাৎ উপরের অংশটা। করটিকাকে আরেকটু স্পেসিফিকলি বললে আমরা কি বলবো বলতো? আমরা বলবো হচ্ছে কি, যেটা ব্রেনকে আমার একদম ব্রেনটাকে আবৃত করে রাখছে, ব্রেনটাকে আবৃত করে রাখছে সেই জিনিসটাই হচ্ছে কি করটিকা। অর্থাৎ তোমার হচ্ছে কি ব্রেনকে আবৃত করা যে হাড্ডিগুলো আছে এই অংশ থেকে, মাথার চাঁদি বলো, কানের এই উপরের অংশ বা পিছনের অংশ, এগুলাই হচ্ছে কি আমার করটিকার অংশ। তাইলে করটিকা একটু কি বুঝছো? করটিকা জিনিসটা কি? ঠিক আছে, তোমরা একটু আমাকে একটু জানাও যে করটি এবং করটিকা দুইটা কি বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা একটু জানাও সবাই আমাকে, যে কোনো কোশ্চেন থাকলে বলো, করটিকা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া ডিপ গ্রিন দিয়ে বাম পাশে, ঠিক আছে, ডিপ গ্রিন দিয়ে, আচ্ছা অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের খুব একটা জানা লাগবে না, আমি জাস্ট বললাম একটা অক্ষ বরাবর কিছু কঙ্কাল আছে বা হাড্ডি আছে আমার, এর আর এই পাশ থেকে কিছু হাড্ডি আমার কি আছে। তো এইগুলো উপাঙ্গীয় মানে কি আমার হাত আর পা, উপাঙ্গীয় মানে হচ্ছে কি আমার হাত আর পা, ঠিক আছে। যে আর হচ্ছে কি অক্ষীয় মানে কি আমার এই বরাবর একটা স্ট্রেট লাইন যদি আমি আঁকি, তো এই বরাবর যে আমার কি আছে কঙ্কালগুলা বা অস্থিগুলো আছে, সেগুলো হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল, ঠিক আছে। এরপরে বললাম করটি এবং করটিকা। করটিকি আমার পুরা মাথার যে খুলি সব কিছু মিলে, এই যে আমার মুখের সামনে যে যতগুলো আমার হাড্ডি আছে এখানে দেখা যাচ্ছে, সব কিছু মিলাই হচ্ছে করটি। আর করটিকা হচ্ছে কি আমার ব্রেইনকে যেটা আবৃত করে রাখছে, ঠিক আছে। এই যে আমার চোখ থেকে একদম এই পর্যন্ত, একদম পিছন থেকে আমি যদি ঘুরায় নিয়ে আসি, অর্থাৎ মাথার চাঁদি, তালু, তারপরে হচ্ছে কি কানের দুই পাশের উপরে, মাথার পিছনে, সব মিলে হচ্ছে করটিকা, ঠিক আছে। ওকে, এই জিনিসটা তাইলে বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তাইলে এবার আসো আমরা আসি এর পরের অংশে, এই যে বক্ষ পিঞ্জর, ঠিক আছে। এই যে দেখো বক্ষ পিঞ্জর, এই যে এখান থেকে শুরু করে এর দূর পর্যন্ত, এই যে বক্ষ পিঞ্জর, ঠিক আছে। পিঞ্জর মানে কি খাঁচা, ঠিক আছে। এই খাঁচায় কি থাকে? হৃদয় থাকে বা হার্ট থাকে, আরেকটা কি থাকে? ফুসফুস থাকে, ঠিক আছে। তাইলে দেখো একটা খাঁচার মধ্যে আমাদের হার্ট, আমাদের ফুসফুসটা আছে, তাহলে বুঝাই যাইতেছে যে কি আমার নরম অঙ্গগুলাকে কি করতেছে, প্রোটেকশন দিচ্ছে হচ্ছে এই পোর্শনটুকু, যে বক্ষ পিঞ্জর। কি বললাম? বক্ষ পিঞ্জর। বক্ষ পিঞ্জর অর্থাৎ কি বললাম? বক্ষ পিঞ্জরটা কি? এই যে দেখো আমাদের একদম বুকের অংশ আর কি, বুকের পার্টটাকে বললে আমরা বলবো হচ্ছে বক্ষ পিঞ্জর, ঠিক আছে। এই বক্ষ পিঞ্জরে কি থাকে? বক্ষ পিঞ্জরে দেখো আমার এই পোর্শনটুকু, এই যে দেখো, এই যে আমার এখান থেকে একটা ঘুরে ঘুরে পুরা অংশটাকে আবৃত করছে, দেখো এটা সামনে থেকে ঘুরে পিছন পর্যন্ত কিন্তু গেছে, ঠিক আছে। এই যে সামনে থেকে ঘুরে পিছন পর্যন্ত গেছে, এই পোর্শনটুকুই আমার হচ্ছে কি, এগুলাকে বলা হয় হচ্ছে কি পরশুকা, ঠিক আছে। পরশুকা বা রিবস বলে আর কি ইংলিশে, পরশুকা, ঠিক আছে। পরশুকা বা রিবস বলে। এই যে দেখো সামনে থেকে একদম ঘুরে পিছন পর্যন্ত যে পোর্শনটুকু গেছে, এটাকে একদম আমাদের পিঠ পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। সামনে থেকে এসে একদম পিছন পর্যন্ত যে হাড্ডিটা আমার যাচ্ছে ঘুরে, সেটাই হচ্ছে কি আমার পরশুকা বা রিবস। তাইলে আমার কি আছে? বক্ষপিঞ্জরের মধ্যে আমার কি আছে? তোমার পরশুকা, ঠিক আছে। পরশুকা বা ইংলিশে আমি যদি নাম দিই, এটা কি হচ্ছে? রিবস। তাইলে বক্ষপিঞ্জরে আমার কি থাকে? পরশুকা বা রিবস। আরো কি থাকে দেখো, আমার পুরা মাঝখানে আমার কিন্তু আরেকটা পোর্শন আছে, এই যে দেখো ত্রিকোণাকৃতির আরেকটা অংশ আছে, ঠিক আছে। এই অংশটার নাম কি? এটার নাম হচ্ছে একদম বুকের মাঝখানে যেটা থাকে, যে হাড্ডিটা থাকে, সেটা হচ্ছে কি আমার স্টারনাম, বা হচ্ছে যে কি এই যে স্টারনাম, স্টারনামের কি আর বাংলা আছে? আচ্ছা স্টারনাম, ঠিক আছে। স্টারনাম এবং হচ্ছে কি পরশুকা, এই যে স্টার নাম, ঠিক আছে। তাইলে বক্ষপিঞ্জরে আমার কি আছে? তোমার পরশুকা এবং হচ্ছে কি স্টারনাম। তাইলে এই জিনিসটা, তাইলে স্টারনামটাকে একদম বুকে বক্ষপিঞ্জরের একদম সামনের যে আমার কি হাড্ডিটা, সেটাই হচ্ছে কি স্টারনাম, ঠিক আছে। মোহাম্মদ তাকবীর প্রশ্ন করছে মেরুদণ্ড আর স্টারনাম কি একই?
না না, মেরুদণ্ডটা এটা কি, এটা হচ্ছে মেরুদণ্ড বলে না, সোজা হয়ে দাঁড়াও, মেরুদণ্ড সোজা কর। তাইলে মেরুদণ্ড হচ্ছে একদম পিছনেরটা, এই যে দেখো এখান দিয়ে আমার উপর দিয়ে, এখানে তার পিছনের ভিউটা আমি দেখা যাচ্ছে না, তাইলে এই যে দেখো এইখান পর্যন্ত এই অংশটুকু হচ্ছে কি আমার মেরুদণ্ড। ঠিক আছে, তাইলে স্টারনাম আর মেরুদণ্ড এক জিনিস না। তাইলে স্টারনাম, পরশুকা বা রিবস মানে পুরো বক্ষপিঞ্জরটা এটা দিয়ে গঠিত। ঠিক আছে, একটু কি বুঝছো? স্টারনাম, পরশুকা বা বক্ষপিঞ্জর, ঠিক আছে, এই জিনিসটা কি বুঝছো সবাই? একটু আমাকে কমেন্টে বলো। ঠিক আছে, বলো যে আমার হচ্ছে কি এই যে স্টারনাম বা হচ্ছে কি পরশুকা মিলে আমার কি হয়, বক্ষপিঞ্জর। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার হচ্ছে যে সবাই বলতেছে হচ্ছে ক্লিয়ার। তাইলে আমরা এবার হচ্ছে কি পরবর্তী জিনিসে চলে আসি। তাইলে এটা হচ্ছে কি আমার মেরুদণ্ড। আচ্ছা, আমরা একটু পরে যে বলেই দিলাম যে এটা হচ্ছে কি আমার মেরুদণ্ড, অর্থাৎ কি আমার পিছন থেকে আমার কি হচ্ছে শির দ্বারা যেটা বলি বা মেরুদণ্ড যেটা বলি, এটাই হচ্ছে কি আমার মেরুদণ্ডটা। তাইলে দেখো এই মেরুদণ্ড অনেকগুলা হাড্ডি নিয়ে গঠিত। মেরুদণ্ড কয়টা নিয়ে গঠিত? মেরুদণ্ড প্রায় হচ্ছে কত আমার মেরুদণ্ড, মেরুদণ্ড কয়টা হাড্ডি নিয়ে গঠিত? প্রায় হচ্ছে কি 26টা। এই যে 26টা হাড্ডি নিয়ে আমার কি গঠিত, মেরুদণ্ড গঠিত। ঠিক আছে, তাহলে এই মেরুদণ্ডের পরে আমরা আসবো হচ্ছে কি, আমরা একটু চলে আসি হচ্ছে কি এই যে কোমর। ঠিক আছে, এই যে দেখো কোমর, ঠিক আছে, এই যে কোমর বা নিতম্বের অস্থি, যেটাই বলি যে কোমর ভেঙে যায় না, অর্থাৎ কি এই যে এই হাড্ডিগুলা যখন ভেঙে যায়, এই যে কোমর ভেঙে গেল, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি যে কোমরের হাড্ডি যদি আমরা বলি সেটা। কিন্তু কোমরের সাথে তুমি খেয়াল করে দেখো, কোমরের সাথে কিন্তু এই মেরুদণ্ডের এই অংশটা গঠিত। এই যে দেখো এটা কিন্তু একটা মেরুদণ্ডেরই পোর্শন। ঠিক আছে, এই অংশটাও কিন্তু মেরুদণ্ডের সাথে লাগানো, একদম এই যে গলার এখান থেকে যে শুরু করে একদম কোমর পর্যন্ত আমাদের কি এই যে মেরুদণ্ডটা বিস্তৃত। ঠিক আছে, কি বললাম, আমার একদম ঘাড়ের একদম মাথার নিচ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, এই যে কোমরের লাস্ট পর্যন্ত আমার কি একটা মেরুদণ্ড গঠিত। শেষ অংশে আমার কি হয়, মেরুদণ্ডের সাথে আমার কোমরের হাড্ডিগুলো বা নিতম্বের অস্থিগুলো একসাথে আমার কি হয়ে যায়, জোড়া লাগে। ঠিক আছে, দেখো এই অংশগুলা কি, এই যে আমি দেখতেছি যে এখানে একটা জিনিস একটু মুছে দিই, দাঁড়াও দেখাই। এখানে যে আমি যে এই অংশটুকু বলতেছি, এই পোর্শনটুকু, এইটা আগে কি ছিল বলতো, আগে এইরকম ছিল, অর্থাৎ আলাদা আলাদা ছিল। ঠিক আছে, আলাদা হয়ে এটা পরবর্তীতে কি হয়ে গেছে, এক হয়ে গেছে। ঠিক আছে, আগে কি ছিল, আলাদা আলাদা আমার হাড্ডি ছিল। ঠিক আছে, আগে আলাদা আলাদা হাড্ডি ছিল বা এগুলো আলাদা আলাদা কশেরুকা ছিল। পরবর্তীতে কি হয়ে গেছে, এরা একত্রিত হয়ে একটা হাড্ডিতে পরিণত হয়েছে। এই যে একটু আগে আমরা পড়ছিলাম যে শিশু দেহে অস্থির সংখ্যা সাধারণ মানুষ থেকে বেশি, তাইলে শিশু দেহে কি হয়, এই হাড্ডিগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু পরবর্তীতে এগুলা কি হয়ে যায়, জোড়া লেগে একটা হাড্ডিতে পরিণত হয়ে যায়। এই হাড্ডিটার নাম হচ্ছে কি বলতো, এই হাড্ডিটার নাম হচ্ছে স্যাক্রাম। ঠিক আছে, তাহলে এই হাড্ডিটার নাম হচ্ছে স্যাক্রাম। আর স্যাক্রামের নিচে যে অংশটুকু আছে এটার নাম, এই যে দেখো আরেকটা ত্রিকোণাকার অস্থি একদম এরকম, ঠিক আছে, একদম ছোট। ঠিক আছে, এই জিনিসগুলো তো দেখো, এটা হচ্ছে কি আমার কক্সিস। তাইলে স্যাক্রাম, কক্সিস এরা কি, এরা কিন্তু মেরুদণ্ডেরই অংশ। ঠিক আছে, স্যাক্রাম, কক্সিস এগুলা কিন্তু মেরুদণ্ডেরই অংশ। এরপরে আমি এটা কি বললাম, এটা হচ্ছে নিতম্বের অস্থি বা হচ্ছে কি কোমরের হাড্ডি। ঠিক আছে, এই জিনিসটা। এবার দেখো আমরা এখন হাত আর পায়ে চলে আসি। আগে বলো আমরা কি একটুক পর্যন্ত বুঝছি? ঠিক আছে, একটুক পর্যন্ত কি বুঝছি, করটি, করটিকা, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড, স্যাক্রাম, কক্সিস, কোন পোর্শনটুকু, এই জিনিসগুলোকে আমরা বুঝছি। ঠিক আছে, তোমরা কি বুঝছো এটা যে বক্ষপিঞ্জরে কি কি আছে, পরশুকা, স্টারনাম, তারপরে আমার কি আছে, মেরুদণ্ড আছে, মেরুদণ্ড 26টা, মেরুদণ্ডেরই লাস্টের দুইটা পোর্শন হচ্ছে কি স্যাক্রাম আর কক্সিস। ঠিক আছে, এই জিনিসগুলা মেরুদণ্ডের হাড়কে হ্যাঁ কশেরুকা বলে। ঠিক আছে, তাইলে এবার আসো
আমরা হচ্ছে যে কয়েকটা কথা বলি। তোমাদের বইতে বলা আছে হচ্ছে কি স্কন্দচক্র এবং হচ্ছে শ্রোণী চক্র। ঠিক আছে, স্কন্দচক্র কি, শ্রোণী চক্র কি, এই দুইটা ওয়ার্ড কিন্তু তোমাদের বইতে লেখা আছে। তাইলে আসলে ব্যাপারটা কি বোঝাচ্ছে, আমাদের এই যে হাত আর পা, এই যে হাত আর এই হচ্ছে পা, তুমি দেখো আমার এটা হচ্ছে কি একটা অক্ষ বরাবর, করটি, বক্ষপিঞ্জর এবং হচ্ছে কি মেরুদণ্ড, এরা কি একটা অক্ষ বরাবর বা মাঝখানের পোর্শনে কাজ করতেছে বা মাঝখানে আছে। এদেরকে আমরা কি হচ্ছে হাত আর পায়ের সাথে আমরা কি দিব, সংযোগ স্থাপন করব, নাইলে তো আমরা ঠিকমতো চলাফেরা করতে পারবো না। কি বললাম, যে আমাদের করটি আছে, মেরুদণ্ড আছে এবং হচ্ছে বক্ষপিঞ্জর আছে, এদের সাথে আমার কি করতে হবে, হাত আর পায়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে হবে। ঠিক আছে, কি বললাম, আমার করটি, মেরুদণ্ড এবং হচ্ছে বক্ষপিঞ্জর, এদের সাথে আমার হাত আর পায়ের একটা কি সংযোগ স্থাপন করতে হবে। এই জিনিসটা করতে যে হাড্ডিগুলো আমাদের ব্যবহৃত হচ্ছে সেগুলাই হচ্ছে কি, একটা হচ্ছে বক্ষ বা হচ্ছে কি স্কন্ধ চক্র, আর একটা হচ্ছে কি আমার শ্রোণী চক্র। ঠিক আছে, শ্রোণী চক্রটাই আসলে কি নিতম্বের অস্থিটা, এটার আরেকটা নাম হচ্ছে কি বলতো, এটার আরেকটা নাম হচ্ছে আমার শ্রোণী চক্র, শ্রোণী চক্র। ঠিক আছে, শ্রোণী চক্র এটা কি করতেছে, আমার পায়ের সাথে যে মধ্যকার যে অংশটা, যে অক্ষীয় যে অংশটা, এই যে বললাম অক্ষীয় কঙ্কাল, যে অক্ষের সাথে আমার কি পায়ের সাথে সংযোগ স্থাপন করতেছে, এটা কি, এটা হচ্ছে কি আমার শ্রোণী চক্র। ঠিক আছে, শ্রোণী চক্র কি করতেছে, এই যে দেখো পা, এটা হচ্ছে পা, পায়ের সাথে আমার কি করতেছে, এই যে কোমরের হাড্ডিটা একটা সংযোগ স্থাপন করতেছে। এই জিনিসটাকে, এই যে আমার যে শ্রোণী চক্র কোনটাকে বলতেছে, এই যে অক্ষর সাথে আমার পায়ের একটা সংযোগ স্থাপন করছে, এটা হচ্ছে কি শ্রোণী চক্র। ঠিক আছে, শ্রোণী চক্র, শ্রোণী চক্রটা কি বুঝছো তাইলে, শ্রোণী চক্র জিনিসটা কি। ঠিক আছে, শ্রোণী চক্র জিনিসটা কি, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। ঠিক আছে, শ্রোণী চক্র কোনটা, ঠিক আছে, এই জিনিসগুলো আসবে, যে পায়ের সাথে আমার হচ্ছে কি মেরুদণ্ডের সংযোগ স্থাপন কে করতেছে, এই জিনিসটা, যে পায়ের সাথে মেরুদণ্ডের সংযোগ স্থাপন কে করতেছে, এই শ্রোণী চক্র করতেছে। আবার দেখো এবার একই সাথে আমরা পড়বো হচ্ছে কি হাতের সাথে মেরুদণ্ডের বা হচ্ছে অক্ষের সাথে কে সংযোগ স্থাপন করতেছে, এটাই হচ্ছে কি আমার হচ্ছে স্কন্দ চক্র। এই যে দেখো আমাদের এইখানের পোর্শনে দেখবা যে একটা হাড্ডি আমরা কিন্তু ফিল করতে পারি, এইখানের একটা অংশে আমার কি আছে, একটা হাড্ডি আমরা কিন্তু ফিল করতে পারি। এটাকে ছেলেদের ক্ষেত্রে বলা হয় হচ্ছে কলার বোন। এই যে এখানে আমরা শার্ট পরলে এখানে কলার থাকে না, তো এখানে হচ্ছে কি আমার কলার থাকে আর কি। আর মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয়েছে বিউটি বোন। জাস্ট নর্মালি জাস্ট জেনে রাখো যে এটার নাম হচ্ছে কি ক্লেভিকল। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্লেভিকল। এই যে হাড্ডিটা আমরা দেখতে পাচ্ছি, এই হাড্ডিটার নাম হচ্ছে কি ক্লেভিকল, ক্লেভিকল। ঠিক আছে, ক্লেভিকলের পাশে নিচে তুমি একটু খেয়াল করো, ক্লেভিকলের নিচে আমাদের এইখানে একটা হাড্ডি আমরা কিন্তু দেখতে পারি, এই যে এই জায়গায় বরাবর একটা ত্রিকোণাকার হাড্ডি আছে। ঠিক আছে, এই হাড্ডিটার নাম হচ্ছে স্ক্যাপুলা। ঠিক আছে, তোমরা জাস্ট নামগুলো তোমাদের জানতে হবে আর কিছু না। এই যে দেখো স্ক্যাপুলা। ঠিক আছে, তাহলে ক্লেভিকল গেল, স্ক্যাপুলা গেল। ঠিক আছে, ক্লেভিকল গেল আর হচ্ছে স্ক্যাপুলা গেল, কি আমার এখানের যে হাড্ডিটা এবং আমার পিছনের এই বরাবর যে হাড্ডিটা আমি ফিল করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে কি আমার ক্লেভিকল, সরি এটা হচ্ছে স্ক্যাপুলা এবং সামনেরটা হচ্ছে ক্লেভিকল। এদের দুইজনে মিলে যে অংশটা গঠন করে এটাই হচ্ছে কি বলতো, স্কন্ধ চক্র, স্কন্ধ চক্র। ঠিক আছে, স্কন্ধ মানে হচ্ছে কাঁধ, স্কন্ধ মানে হচ্ছে কি কাঁধ। ঠিক আছে, স্কন্ধকে বলা হয় হচ্ছে কাঁধ। ঠিক আছে, তাইলে ক্লেভিকল কি স্ক্যাপুলা হচ্ছে একসাথে বলা হয় হচ্ছে স্কন্ধ চক্র, এবং এই যে এই নিতম্বের অস্থি বা কোমরের হাড্ডিটাকে আমি বলতেছি হচ্ছে শ্রোণী চক্র। তাইলে স্কন্ধ চক্র, শ্রোণী চক্র, ঠিক আছে, এই জিনিসগুলা কি তোমরা বুঝছো। এবার আমাকে তোমরা একটু প্রশ্ন করো কি কি বিষয়ে নিয়ে এই জিনিসটা, যে তোমরা ক্লিয়ার কিনা, আগে জানাও ক্লিয়ার কিনা এবং হচ্ছে কি স্কন্ধ চক্র, শ্রোণী চক্র এই জিনিসটা বুঝছো কিনা।
ঠিক আছে, এইগুলো একটু আমাকে একটু জানাও কমেন্টে তোমরা সবাই। ভাইয়া কনুইকে জানু বলে উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, জানুটা কি? জানু হচ্ছে হাঁটু। ঠিক আছে, জানু মানে বা জনু যেটাই বলো সেটা মানে হচ্ছে হাঁটু। ঠিক আছে, এই জিনিসটা এগুলা তোমার হচ্ছে কি, এই যে জানু, এই যে এই অংশটুকুকে বলতেছে আর কি হাঁটু, হাঁটুর এই অংশ, এটাই হচ্ছে জানু আর কি। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে যে এবার হাত আর পায়ের দিকে একটু যাই। হাতের পায়ের কি কি আমার কি আছে, অস্থি আছে, আমরা একটু দেখি। তাইলে দেখো, হাতের শুরুতেই আমার এই জায়গা দিয়ে আমরা আসি, এই জায়গায় খেয়াল করো, অর্থাৎ আমার এই বাহুর এই পোর্শনটুকু, এখানে যে আমার হাড্ডিটা আছে, ঠিক আছে, এই হাড্ডিটার নাম হচ্ছে কি হিউমেরাস। হিউ, দাঁড়াও একসাথে লিখি, মেরাস। ওফ, ঠিক আছে, এটা হচ্ছে কি হিউমেরাস। ঠিক আছে, হিউমেরাসটা কি, এই যে আমার যে বাহুর এই হাড্ডিটা, এটা হচ্ছে কি আমার হিউমেরাস। হিউমেরাসের পরে কি আছে আমার, দেখো এই যে দুইটা আমি হাড্ডি দেখতে পাচ্ছি, এটা যদি একটু বাঁকায় গেছে, এই হাড্ডির দিকে আমরা একটু খেয়াল করি। ঠিক আছে, এখানে আমরা দুইটা হাড্ডি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাইলে দেখো আমরা দুইটা হাড্ডি দেখতে পাচ্ছি। এটা কি আমার হাতের দিকে একটু দেখো, এই যে হাত। ঠিক আছে, হাতের এইখানে আমার একটা হাড্ডি, এখানে আরেকটা হাড্ডি, এই দুইটা হাড্ডির কথা এখানে বলছে। ঠিক আছে, অর্থাৎ আমার এই সাইডের যে হাড্ডিটা আছে, অর্থাৎ আঙ্গুলের সাথে লাগানো যে হাড্ডিটা আছে, সেই বা বৃদ্ধাঙ্গুলি বরাবর যে পোর্শনটুকু আছে, ওই জায়গায় যে হাড্ডিটা, তার নাম হচ্ছে কি বলতো, রেডিয়াস। রেডিয়াস। ঠিক আছে, তাইলে হিউমেরাসের পরে আমি পাইলাম হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস, রেডিয়াসের পরে আমার এই পোর্শনে কি থাকবে, এই যে এই হাতের এই দিকে কবজির দিকে যে অংশটা, সেটা হচ্ছে কি আমার আলনা। ঠিক আছে, অর্থাৎ এই পোর্শনটুকু আমার হচ্ছে কি আলনা। তাইলে আমার হাতে কি কি অস্থি আছে, অর্থাৎ এই জায়গায় হিউমেরাস, রেডিয়াস এবং হচ্ছে আলনা। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা। ঠিক আছে, এরপরে কি আছে আমার বলো, এরপরে আমরা হচ্ছে হাতের কবজিতে যাব। হাতের কবজিতে যাব, হাতের কবজির একদম শুরুতে যে হাড্ডিগুলো আছে, এগুলার নাম হচ্ছে কি কার্পাল। ঠিক আছে, কি বললাম, হাতের কবজিতে আমার যে হাড্ডিগুলো আছে, সেগুলোর নাম হচ্ছে কি কার্পাল। ঠিক আছে, কার্পাল, কার্পাল অস্থি। ঠিক আছে, যে কার্পাল অস্থি। কার্পালের পরে আমার কি থাকবে, এই যে দেখো আমার আঙ্গুলগুলো, আমরা যে হাতের আঙ্গুলগুলা বলতেছি, আঙ্গুলগুলা নিচেও আরো 5টা আমার কি আছে, অস্থি আছে। ঠিক আছে, আমার কার্পালের উপরে এবং হচ্ছে আঙ্গুলগুলার নিচে আরো এক জোড়া আমার কি আছে, এই 5টার এই জায়গায়, অর্থাৎ এই বরাবর আমার আরো 5টা অস্থি আছে। এগুলার নাম হচ্ছে কি মেটাকার্পাল, অর্থাৎ মেটাকার্পাল। এই যে দেখো এই 5টা অস্থি, 1 2 3 4 5, এটার নাম হচ্ছে কি মেটাকার্পাল। ঠিক আছে, তাইলে আমাদের কবজির ক্ষেত্রে কি আছে, কার্পাল, মেটাকার্পাল, এবং একদম আমাদের যে আঙ্গুলের যে হাড্ডিগুলো আছে বা আঙ্গুলের অস্থিগুলো আছে, তোমার এখানে এখানে আমরা 5টা আঙ্গুল দেখতে পাচ্ছি না, 5টা আঙ্গুলের মধ্যেও ছোট ছোট 1টা 2টা 3টা এরকম করে আমার কি আছে, অস্থি আছে প্রত্যেকটাতে। এই যে বৃদ্ধাঙ্গুলিতে জাস্ট হচ্ছে এই 1টা 2টা, কিন্তু বাকি সবগুলোতে 1টা 2টা 3টা, এখানেও কি 1টা 2টা 3টা, এভাবে করে টোটাল আমার কয়টা হাড্ডি আছে, 14টা হাড্ডি আছে। এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে কি ফ্যালাঞ্জেস। কি বললাম, ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তাইলে আমার কি আছে, কবজিতে কি কি আছে, কার্পাল, মেটাকার্পাল এবং হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ঠিক আছে, মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেস কি একই না? তোমার দেখো এই যে দেখো এই অংশটুকু, এই পোর্শনটুকুকে আমি বলতেছি হচ্ছে কার্পাল, এই যে কার্পাল অস্থি।
কার্পালের পরে তুমি দেখো এই যে কবজি গেল, কবজির পরবর্তীতে আরো আমার কি আছে, আরো 5টা আমার কি আছে, হাড্ডি আছে একটা হাতে। তাইলে ওইটা হচ্ছে কি আমার মেটাকার্পাল। ঠিক আছে, মেটাকার্পালের পরে আমার কি থাকে, একদম আঙ্গুল, যেটা আমরা বলতেছি আঙ্গুল, এই আঙ্গুলের হাড্ডিগুলোর নাম হচ্ছে কি ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তাহলে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এই জিনিসগুলো। ঠিক আছে, তাইলে এবার বলো যে আমার হচ্ছে কি হাতের পোর্শনে কি কি আছে, আমরা আরেকবার হচ্ছে যে রিভিউ করি। আমার হাতের বাহুতে কি আছে, হিউমেরাস আছে। তারপরে কি আছে, আমার আছে হচ্ছে রেডিয়াস, এরপরে আছে কি আমার আলনা আছে। ঠিক আছে, হিউমেরাস, রেডিয়াস, আলনা। এরপরে কি আছে আমার হাতের কবজিতে, কার্পাল, মেটাকার্পাল এবং হচ্ছে কি ফ্যালাঞ্জেস। ঠিক আছে, এই 3টা জিনিস আমার হচ্ছে কি সবগুলা পুরা হাতের অস্থিগুলো আমরা হচ্ছে পড়লাম। ঠিক আছে, হাতের অস্থিগুলা নিয়ে কি সমস্যা আছে তোমাদের একটু বলো তো। আঙ্গুল ফোটালে শব্দ হয় কেন? আচ্ছা, আঙ্গুল ফোটালে হচ্ছে ওইখানে কি আমাদের বিভিন্ন গ্যাস জমা হয়, বুঝছো, ছোট ছোট গ্যাসের বুদবুদ। তো আঙ্গুল যখন ফোটাই ওই গ্যাসগুলো আমার কি হয়, রিলিজ হয়, বুঝছো। এই জন্য এটাকে আমি বলতেছি কি যে আঙ্গুল ফোটালে শব্দ হয়, এই জিনিসটা। ঠিক আছে, এরপরে আমার আসতেছে হচ্ছে কি পায়ের অস্থিগুলো। পায়ের অস্থিগুলো যখন আমরা বলি গোড়ালি, ঠিক আছে, গোড়ালির হাড্ডি। ঠিক আছে, গোড়ালির হাড্ডি বললে ওইটা আসলে কি বলতো, টার্সাল, টার্সাল, টার্সাল অস্থি। ঠিক আছে, তাইলে আমার কি গেল, টার্সাল অস্থি কি গোড়ালির অস্থি। তাইলে আমি পাশ দিয়ে লিখে দিই, এটা হচ্ছে কি গোড়ালি। ঠিক আছে, তাহলে টার্সাল কি আমার হচ্ছে কি তোমার হচ্ছে গোড়ালির হাড্ডি। যদি এই যে ফুটবল খেলতে যেয়ে যদি আমার গোড়ালি কি হয়, গোড়ালিতে আমি ব্যথা পাই, তাইলে ওইটা কি, ওটা হচ্ছে কি টার্সাল অস্থি। ঠিক আছে, তোমার হচ্ছে কি গোড়ালির মধ্যে আমি যদি কোনো ব্যথা পাই, তাইলে ওই অস্থিটা আসলে কোন অস্থিতে ব্যথা পাচ্ছি, এটা হচ্ছে কি আমার টার্সাল অস্থি। একটু আগে আমরা হাতের ক্ষেত্রে পড়ছিলাম কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ঠিক একইভাবে আমার কি আছে, পায়ের আঙ্গুলেও আমার সেম ভাবে আছে কি মেটাটার্সাল এবং হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, আমাদের মেটাটার্সাল ফ্যালাঞ্জেস নিয়ে এত কিছু লাগবে না, আমাদের জাস্ট লাগবে হচ্ছে টার্সাল অস্থিটা। ঠিক আছে, টার্সাল অস্থিটা লাগবে, সেটা হচ্ছে কি গোড়ালির অংশটা, অর্থাৎ গোড়ালিতে আমার যে হাড্ডিগুলো আছে তার নাম হচ্ছে কি টার্সাল। ঠিক আছে, এই জিনিসটা পড়লেই হবে, আমাদের এখানে বিস্তর কিছু জানতে হবে না। আমি আগেই বলে দিলাম যে বিস্তর কিছু জানার দরকার নেই, শুধু এমসিকিউর জন্য যে মাথার হাড্ডি বা অস্থিগুলোকে কি বলে, করটি বলে, শুধু মাথার খুলির অস্থিকে কি বলে, এই জিনিসগুলো, করটিকা কাকে বলে, ঠিক আছে, স্কন্দ চক্র কি, তারপরে হচ্ছে শ্রোণী চক্র কি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জানলেই হবে, এত ডিটেলসে আমার হচ্ছে যে দরকার নেই। বলো তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা, জাস্ট একটা একটা করে আমরা হচ্ছে কোশ্চেনগুলো দেখি। ঠিক আছে, তোমরা কি সবাই বুঝছো এই অংশটা? এগুলা পুরাটাই আমাদের লাগবে হচ্ছে কি এমসিকিউর জন্য। ঠিক আছে, উরু কি? উরু হচ্ছে কি, উরু হচ্ছে এই অংশটা। ঠিক আছে, উরু। ঠিক আছে, উরু হচ্ছে কি এই যে দেখো আমার স্কন্দ চক্র আর পায়ের এই অংশটাই হচ্ছে উরু। ঠিক আছে, উরু সন্ধি। তারপরে বলো তোমাদের এই জিনিসটা, আলনা উপরে রেডিয়াস নিচে হবে না। আচ্ছা, আলনা উপরে রেডিয়াস নিচে না, আলনা এই যে দেখো আমার হচ্ছে কি, এটা হচ্ছে কি আলনা, এটা হচ্ছে কি রেডিয়াস। অর্থাৎ হাত যখন আমি এরকম সোজা করি বা হচ্ছে এরকম করতেছি, আমার বৃদ্ধাঙ্গুলের দিকের অংশে যে হাড্ডিটা আছে এটা হচ্ছে রেডিয়াস, এবং এর পাশে যে হাড্ডিটা আছে সেটা হচ্ছে আলনা। ঠিক আছে, তাইলে বুঝতে পারছো এই জিনিসটা? তাইলে আসো, একটা জিনিস আমি মিস করে গেছি, সরি, সেটা হচ্ছে আমার পায়ের হাড্ডিগুলো, যে পায়ের হাড্ডিগুলো যেমন এখানে হিউমেরাস আছে, এখানে তেমন আছে হচ্ছে ফিমার। ঠিক আছে, আমি তো হচ্ছে জায়গায় রাখিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি একটু পরে আমি এগুলা ঠিক করে দিবনি। এই যে দেখো এটা হচ্ছে কি আমার ফিমার, ফিমার। আর এখানে আমার যে বড় এই যে অস্থিটা আমি দেখতেছি এটার নাম হচ্ছে টিবিয়া। ঠিক আছে, টিবিয়ার পাশ দিয়ে একদম চিকন যে অস্থি সেটার নাম হচ্ছে কি ফিবুলা।
তাইলে ফিমার হচ্ছে কি দেহের সবচেয়ে বড় অস্থি, এবং হচ্ছে কি এর নিচে যেটা আমরা পা বলি, পায়ের এই জায়গায় কি থাকে, টিবিয়া থাকে, এবং থাকে হচ্ছে কি ফিবুলা। ঠিক আছে, টিবিয়া, ফিবুলা, ফিমার, এর মাঝখানে এই যে দেখো একটা গোল করে হাড্ডি, দেখো এখানে একটা গোল করে আমার হাড্ডি আছে, আমরা যখন হাঁটুতে রাখি, দেখো হাঁটুতে ধরো এই জিনিসটা, এই যে দেখো এখানে আমার আরো একটা হাড্ডি আছে, এটার নাম হচ্ছে কি বলতো, প্যাটেলা। ঠিক আছে, এই হাড্ডিটার নাম হচ্ছে কি প্যাটেলা। ঠিক আছে, তাইলে আমার পায়ের হাড্ডিগুলা কি কি আছে, আমার হচ্ছে ফিমার আছে, টিবিয়া আছে, ফিবুলা আছে, এবং হচ্ছে কি প্যাটেলা আছে। ঠিক আছে, এই জিনিসটা যে আমার টিবিয়া, ফিবুলা এবং হচ্ছে ফিমার, এই তিনটা মিলে আমার হচ্ছে কি পায়ের অস্থিগুলো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা হচ্ছে এমসিকিউর জন্য পড়বা, তাইলেই হবে তোমাদের। ঠিক আছে, তাইলে আমরা পরের স্লাইডে চলে যাই। ঠিক আছে, একটু অংশে কি কোনো সমস্যা আছে তোমাদের, একটু কোশ্চেনগুলো একটু বলো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, একটু বলো। আচ্ছা ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। এবার আসো, মানব কঙ্কালের তন্ত্রকে আমি দুইটা প্রধান ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি আমার হচ্ছে কি তোমার বহিকঙ্কাল, আর একটা হচ্ছে অন্তকঙ্কাল। দেখো অন্তকঙ্কাল জিনিসটাই কি, একটু আগে আমরা যা যা দেখলাম, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা, হিউমেরাস, যত নাম আছে সবগুলাই হচ্ছে কি অন্তকঙ্কাল তন্ত্রের আন্ডারে। আর হচ্ছে কি আছে, তরুণাস্থি আছে। ঠিক আছে, তরুণাস্থি আছে এবং হচ্ছে অস্থি, এগুলা মিলে আমার কি হচ্ছে অন্তকঙ্কাল। ঠিক আছে, আর বহিকঙ্কাল জিনিসটা কি, এই যে চুল, নখ, দাঁত, শিং, যাই বলো, ঠিক আছে, চুল, নখ, দাঁত, শিং, এরাই হচ্ছে কি আমার বলতো তোমার বহিকঙ্কাল বা হচ্ছে কি এক্সোস্কেলেটন। ঠিক আছে, আর এন্ডোস্কেলেটন বা অন্তকঙ্কাল তন্ত্র হচ্ছে কি আমরা নর্মালি কঙ্কাল তন্ত্র বলতে যা বুঝি ওইটাই হচ্ছে কি অন্তকঙ্কাল তন্ত্র। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে পরের স্লাইডে একটু যাই। তার আগে বলো একটু অংশ বুঝছো কিনা, এটা আসলে তেমন বুঝার কিছু নাই। বহিকঙ্কাল কি, অন্তকঙ্কাল কি, জাস্ট তোমাদের কি লাগবে, এমসিকিউতে লাগবে, বা হচ্ছে কি নিচের কোনটি বহিকঙ্কাল আসতে পারে, বা নিচের কোনটি অন্তকঙ্কাল আসতে পারে। ঠিক আছে, এই জিনিসটাই আমার হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে চুল, নখ, দাঁত, লোম, দেখো দাঁতকে তুমি কিন্তু অস্থির সাথে তুমি হচ্ছে যে মিলাবা না। ঠিক আছে, মনে হইতে পারে যে অস্থির সাথে সম্পর্কিত, আসলে কি বহিকঙ্কাল বলতে বোঝাচ্ছে যে অংশটা আমরা বাইরে দেখতে পারি। ঠিক আছে, বহিকঙ্কাল তন্ত্র বলতে ওইগুলাকে বুঝাইতেছে যেগুলা কি আমার বাইরে দেখা যায়। ঠিক আছে, তাইলে দেখো চুল, নখ, দাঁত, লোম, এগুলা সবকিছুই কিন্তু আমরা বাইরে দেখতে পারি, এ কারণে এটা হচ্ছে কি বহিকঙ্কাল। আর যে অংশগুলো আমার ভিতরের থাকে সেগুলো হচ্ছে কি আমার অন্তকঙ্কাল। ঠিক আছে, তাইলে একটু অংশ বুঝছো, বহিকঙ্কাল কি, অন্তকঙ্কাল কি, আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, সবাই একটু বলো বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল এগুলো নিয়ে সমস্যা আছে কিনা। আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড। ঠিক আছে, লোম কিভাবে কঙ্কাল হয়, ঠিক আছে, লোম কঙ্কাল হয় এই কারণে যে, কারণ এটা তোমার একটা প্রোটিন, যে প্রোটিনগুলো দিয়ে আমার কঙ্কালগুলো যে গঠিত না, যে টিস্যুগুলো, ঠিক আছে, লোমও হচ্ছে কি ওই ধরনেরই একটা কাজ করে, বা প্রোটেক্টিভ একটা কাজ করে। প্লাস হচ্ছে তুমি বলতে পারো যে আমার যে প্রোটিনগুলো, যেমন হচ্ছে যে যোজক টিস্যু দিয়ে আমার অস্থিটা গঠিত না, ঠিক ওই রকমই একটা যোজক টিস্যু দিয়ে আমার হচ্ছে যে চুল, নখ, দাঁত এগুলো আমার গঠিত। খালি কি তোমার হচ্ছে ক্যালসিয়াম একটাতে বেশি একটাতে কম, বা বিভিন্ন ধরনের প্রোটিনের কিছু আমার কি আছে পার্থক্য আছে, কিন্তু আমরা এগুলাকে বহিকঙ্কালের সাথে হচ্ছে কি তুলনা দিই। ঠিক আছে, কান তো তাহলে বহিকঙ্কাল। ঠিক আছে, কান অ্যাকচুয়ালি বহিকঙ্কাল না, কানের আমরা খালি এই অংশটুকু দেখতেছি। ঠিক আছে, তুমি বহিকর্ণের এই অংশটুকু দেখতেছো, কিন্তু ভিতরে কানের কিন্তু আরো বড় অংশ আমার আছে। ঠিক আছে, তাহলে কান অ্যাকচুয়ালি বহিকঙ্কাল না। ওকে, আমরা জাস্ট তরুণাস্থিটা দেখতেছি। ঠিক আছে, কিন্তু আমার ভিতরে কিন্তু কানের আরো অংশ আছে। আমরা এইচএসসি লেভেলে বায়োলজিতে এইগুলা নিয়ে আরো বিস্তর পড়াশোনা করব। আগে বলো এই টপিক নিয়ে তোমাদের সমস্যা আছে কিনা, বহিকঙ্কাল এবং অন্তকঙ্কাল নিয়ে। ঠিক আছে, হরমোনাল, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, ওকে। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই।
এবার আসো কঙ্কালতন্ত্রের কাজ। আমরা কঙ্কালতন্ত্রের কাজের ক্ষেত্রে আমরা শুরুতেই আমরা কি পড়ছিলাম বলতো, একটা সংজ্ঞা পড়ছিলাম যে যে তন্ত্র কি করে, দেহের কাঠামো গঠন করে, আকৃতি দান করে, ঠিক আছে, তারপরে কি আছে, নরম অঙ্গ সমূহকে সুরক্ষা দেয় এবং চলনে সহায়তা করে, সহায়তাকে আমরা বলি কঙ্কালতন্ত্র। তুমি একটু খেয়াল করে দেখো, যা যা আমি কথাবার্তা বললাম, ঠিক আছে, সবগুলাই হচ্ছে কি এই কাজের মধ্যে। এই যে দেখো দেহের কাঠামো গঠন, এগুলো আমার আর এক্সপ্লেন করার কিছু নাই, আমার জাস্ট হচ্ছে যে পয়েন্টগুলো জানলেই হবে। দেহের কাঠামো গঠন, এরপরে তুমি লিখতে পারো যে দেহের যে আকৃতি দেয়, যে অবয়ব দেয়, ঠিক আছে, এই জিনিসগুলা আমার হচ্ছে কি কঙ্কালতন্ত্রের আন্ডারে পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। তাহলে রক্ষণাবেক্ষণ তো বললামই, আমার হচ্ছে কি বক্ষপিঞ্জরে কি থাকে, বক্ষপিঞ্জরের ভিতরে, ঠিক আছে, হার্ট থাকে, লাংস থাকে। আমার ব্রেইনে, তোমার ব্রেইনটা কি, তোমার হচ্ছে করটিকার যে খুলি, এগুলো দিয়ে আবৃত, ঠিক আছে, এই জিনিসটা। তারপরে ভার বহনে, এই যে আমি হাঁটা চলা করতেছি, আমার পুরো একটা বডির যে হচ্ছে ওয়েট বা ওজন, এটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে আমার কি এই পুরা সিস্টেমটা বা এই অন্তঃকঙ্কালতন্ত্রের এই জিনিসটা, ঠিক আছে। তারপরে আসতেছে হচ্ছে নড়াচড়া এবং হচ্ছে কি চলাচল। সহজ কথা, চলাফেরা করতেছো, ওয়েট, তোমার হচ্ছে কি তোমার যে বডির যে ওয়েটটা, সেটা কি তোমার হচ্ছে ভার বহন করতেছে, চলাচলে এক জায়গা থেকে এক জায়গায়, যে আমি হাঁটা চলা করতেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতেছি, পুরা জিনিসটাই কি আমার বলতো, এগুলা পুরাটাই কঙ্কালতন্ত্রে আমার কি করতেছে, তোমার হচ্ছে যে হেল্প করতেছে। লোহিত রক্তকণিকা উৎপাদন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, লোহিত রক্তকণিকা উৎপাদন, এটা নিয়ে আসি, বাকি তিনটা আমরা এমনিও পারবো, সমস্যা নাই। লোহিত রক্তকণিকা কি, ঠিক আছে, লোহিত রক্তকণিকা কি, আরবিসি, ঠিক আছে। এই আরবিসিটা আমরা যখন হচ্ছে কি ছোটবেলা থেকে যখন হচ্ছে আমরা বড় হই, যে এই যে আরবিসির প্রতিটা কণাটা আমার কি হয়, হাড্ডি। আমরা কি খাই বলতো, ওই যে বিভিন্ন হচ্ছে কুরবানির সময় তোমার হচ্ছে যে নলা বা নলি যেটাই বলো না কেন, ওইটার একটা ভিতরের একটা তোমার হচ্ছে যে পিচ্ছিল টাইপের একটা নরম অংশ খাই না, ওই জিনিসটা হচ্ছে কি বলতো, তোমার অস্থি মজ্জা, ঠিক আছে। তোমার ওই অংশটাই হচ্ছে কি অস্থি মজ্জা, অর্থাৎ হাড়ের ভিতরে যে নরম একটা হচ্ছে যে ঠিক একটা লেয়ার থাকে না একটা জিনিস, ওইটাই হচ্ছে কি বলতো আমার অস্থি মজ্জা, ঠিক আছে। অস্থি মজ্জার ক্ষেত্রে আবার কি আছে, লাল অস্থি মজ্জা, আবার হচ্ছে হলুদ অস্থি মজ্জা আছে। তো যেখানে আমার লাল অস্থি মজ্জা আছে, ওই লাল অস্থি মজ্জা থেকে আমার কি হয় বলতো, তোমার লোহিত রক্তকণিকা তৈরি হয়। যে আমার লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে, লাল অস্থিমজ্জা, ঠিক আছে। অস্থিমজ্জার ভিতরে যে ক্যালসিয়াম থাকে, এটা কি ঠিক না, এটা একদম ভুল। এটা তোমাকে বলে যে ভিতরে ক্যালসিয়াম আছে, আসলে অস্থিমজ্জার ভিতরে ক্যালসিয়াম নাই। ওইখানে আইদার তোমার কি থাকবে, বিভিন্ন রকম চর্বি থাকে, ওইটার 80%ই চর্বি। আমরা যেটা খাই ওইটা হচ্ছে পিত বা হলুদ অস্থিমজ্জা, কিন্তু এটা যখন অপরিণত থাকে, ওটা আগে শুরুতে থাকে লাল অস্থিমজ্জা, ঠিক আছে। এই অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা থেকে আমার কি তৈরি হয়, আমার লোহিত রক্তকণিকা তৈরি হয়। আমাদের হাড্ডির বিভিন্ন ভিতরের অংশ থেকে আসলে কি হয়, আরবিসি বা লোহিত রক্তকণিকাটা তৈরি হয়, বুঝছো, ওইটাই হচ্ছে অস্থিমজ্জা, ঠিক আছে। তো এই জিনিসটা, তো এটা একটা ভুল ধারণা যে আমরা হচ্ছে ক্যালসিয়াম থাকে, ওইখানে ক্যালসিয়াম না, ওইখানে মেইনলি চর্বিই থাকে, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে। পটাশিয়াম কই থাকে, পটাশিয়াম কোষের মধ্যেও থাকে, হাড্ডিতেও থাকে। পটাশিয়াম কিন্তু আমাদের পুরা বডির যত তরল অংশ, তরল অংশের মধ্যে পটাশিয়াম খুব সামান্য পরিমাণ হইলেও আছে, ঠিক আছে। ওইগুলো নিয়ে তোমাদের এত হচ্ছে যে কি, তোমাদের এত আলোচনা নাই। খনিজ লবণ সঞ্চয়, কি কি খনিজ লবণ সঞ্চয় করে সেগুলো একটু আমাকে কমেন্টে জানাও। সেটা হচ্ছে কি ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, যা যা আছে তোমার মাথায় যা যা থাকবে মোটামুটি সবগুলাই, এই যে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই আমার কি থাকে, এই যে অংশগুলো আমার কি থাকে, খনিজ লবণগুলো সঞ্চয় করে, ঠিক আছে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, তো পটাশিয়াম যা যা আছে সবগুলো মোটামুটি অনেক ধরনের মিনারেলসই থাকে, এই জিনিসটা পড়বা। তাইলে দেখো আমাদের কাজগুলো আমাদের হয়ে গেল, দেহের কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ, ভার বহন, তোমার হচ্ছে অঙ্গ, নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেওয়া, লোহিত রক্তকণিকা উৎপাদন, এবং লাস্টে আছে কি খনিজ লবণ সঞ্চয়, ঠিক আছে। আমাদের পুরা হাড্ডিটাই কি বলতো, আমার হাড্ডিটাই হচ্ছে কি পুরাটাই ক্যালসিয়াম, মেইনলি আমরা বলি যে মেইন উপাদান হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। এছাড়াও অন্যান্য আমার যে অংশগুলো আছে সেগুলোও কি হয় বলতো, ইউজ হয়, বা সেই অংশগুলোও কিন্তু আমার আছে খনিজ লবণের মধ্যে। তাইলে এই জিনিসটা,
তাইলে এই অংশটুকু বুঝছো কঙ্কালতন্ত্রের কাজের গুলো একটু জানাও তোমরা সবাই, যে কঙ্কালতন্ত্রের এই কাজগুলো আমরা কি বুঝতে পারছি? কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, অন্য কালার দিলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো পটাশিয়াম। আচ্ছা জানাও সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। ঠিক আছে, এবার আসা হচ্ছে অস্থি আর তরুণাস্থি নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করি। অস্থির গঠন এবং হচ্ছে কি তরুণাস্থির গঠন, এগুলোর ক্ষেত্রে আমরা একটু পড়বো, এগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, অস্থির ক্ষেত্রে বলতেছে কি রূপান্তরিত যোজক কলা। ঠিক আছে, আমাদের দেহে কয় ধরনের টিস্যু আছে বলো তো, একটু কমেন্টে জানাও তো আমাদের দেহে ঠিক কয় ধরনের টিস্যু আছে। ভাইয়া আপনি কোন বিশেষজ্ঞ ডক্টর? কোন বিশেষজ্ঞ ডক্টর? আমি এখনো ডক্টর হই না, আমি এখনো স্টুডেন্ট। ঠিক আছে, মেডিকেল স্টুডেন্ট। ঠিক আছে, আমাদের কয় ধরনের যোজক কলা আছে? আমার সরি টিস্যু আছে আমার, বলো 4 ধরনের আছে। 4 ধরনের টিস্যু আছে। কি কি আছে? আবরণী টিস্যু বা আবরণী কলা, তারপরে হচ্ছে পেশি কলা, যোজক কলা বা হচ্ছে কানেকটিভ টিস্যু, এবং লাস্টে হচ্ছে কি নিউরন বা হচ্ছে যে কি স্নায়ু টিস্যু। ঠিক আছে, টোটাল 4 ধরনের আছে। 4 ধরনের মধ্যে একজন হচ্ছে কি এই যে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো এটা কি বলতেছে? একটা রূপান্তরিত যোজক কলা। ঠিক আছে, রূপান্তরিত যোজক কলা কি হচ্ছে? রূপান্তরিত যোজক কলাটা কি? কারণ দেখো যোজক কলা কি, রক্তও কিন্তু এক ধরনের যোজক কলা। ঠিক আছে, আবার অস্থি বা হাড্ডিটাও আমার কি বলতো একটা যোজক কলা। দেখো আমার হচ্ছে কি রক্তটা পুরা তরল, অস্থিটা কি একদম কঠিন, এই জন্য এটার নাম হচ্ছে কি রূপান্তরিত যোজক কলা বা কানেকটিভ টিস্যু। এরপরে আমরা আসবো হচ্ছে কিসে বলতো? দেহের সবচেয়ে দৃঢ় কলা, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কেন, কিসের কারণে হয়? আমার হচ্ছে কি মেইনলি ক্যালসিয়ামের কারণে। ঠিক আছে, অস্থির বিভিন্ন কোষ আছে, কোষের মধ্যে আমার কি আছে? ক্যালসিয়ামের কারণে আমার মেইনলি কি হয় বলতো? তোমার অস্থিটা সবচেয়ে দৃঢ় হয়। ঠিক আছে, রক্ত হইল তরল যোজক কলা, আর অস্থি হইল কি দৃঢ় যোজক কলা। আর এটা কি সবচেয়ে দৃঢ় কেন? এটার মধ্যে আমার কি থাকে? ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম ছাড়াও আরো কি আছে? ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম যা আছে, অনেক খনিজ লবণ কিন্তু থাকে, কিন্তু মেইনলি কার জন্য বলতো? ক্যালসিয়ামের জন্য আমার কি বলতো এই অস্থিটা সবচেয়ে দৃঢ় কলা। এরপরে আসতেছে হচ্ছে কি 40% অস্থি কোষে গঠিত জৈব এবং 60% অজৈব যৌগ নিয়ে গঠিত। ঠিক আছে, অজৈব যৌগ কোনগুলো? এই যে দেখো আমার ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবাই হচ্ছে কি অজৈব যৌগ। ঠিক আছে, তাহলে 60% তুমি দেখো আমার শক্ত বা মিনারেলসই হচ্ছে কি 60%। তাইলে এটা খুব স্বাভাবিক, মানে স্বাভাবিকভাবে এটা কি হবে? স্ট্রং হবে বা হার্ড হবে। তাইলে অস্থি কেন আমার শক্তিশালী? কারণ এটা কি এর অজৈব যৌগের পরিমাণ অনেক অনেক বেশি। 60%ই কি আমার বলতো অজৈব যৌগ, ক্যালসিয়াম, ফসফরাস, তারপরে হচ্ছে সোডিয়াম, যা যা আছে এগুলা দিয়ে 60%, আর বাকি 40% কি অস্থি কোষে গঠিত। অস্থির কোষকে বলা হয় আমার অস্টিওসাইট। অস্টিওসাইট। ঠিক আছে, অস্থির কোষকে আমার বলা হয় হচ্ছে কি অস্টিওসাইট। অস্থি কি লোহার থেকেও শক্ত? না, লোহার থেকে শক্ত না, ভেঙে যায়। ঠিক আছে, লোহা কিন্তু বেঁকে যায়, তাই না? লোহার থেকে শক্ত না। আচ্ছা, অস্থিকোষ, অস্থিকোষের ইংলিশটা কি? অস্টিওসাইট। ঠিক আছে, আমি একটু ইংলিশে লিখি, অস্টিও সাইট। সাইট মানে হচ্ছে কি কোষ। ঠিক আছে, আর অস্টিও মানে হচ্ছে কি অস্থির কোষ। অস্টিও মানে হচ্ছে কি অস্থির কোষ। ঠিক একইভাবে আমরা মনে করতে পারি যে হচ্ছে এটা যেহেতু দৃঢ়, এর আবরণের দরকার নাই, কিন্তু অস্থিরও আমার কি আছে? আবরণ আছে। অস্থিরও আমার কি আছে? আবরণ আছে। অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণের নাম হচ্ছে পেরি অস্টিয়াম। পেরি অস্টিয়াম। ঠিক আছে, ইংলিশে লিখে দিই পেরি অস্টিয়াম। এটা কি তোমার অস্থির আবরণী।
তাইলে অস্থির আবরণের নাম হচ্ছে কি আমার পেরিঅস্টিয়াম। অস্থির কোষের নাম কি অস্টিওসাইট। এছাড়া কি থাকে অস্টিওব্লাস্টও থাকে। কি বললাম অস্টিওব্লাস্ট। ঠিক আছে, তাহলে অস্থির কোষের নাম কি অস্টিওসাইটও আছে অস্টিওব্লাস্টও আছে। ব্লাস্ট জিনিসটা কি? ব্লাস্ট জিনিসটা হচ্ছে কি আমার অপরিণত কোষ। ঠিক আছে, অস্থির মধ্যে এই অস্টিওসাইট হচ্ছে কি অ্যাকচুয়ালি পরিণত কোষ, বুঝছো? পরিণত কোষ। আর অস্টিওব্লাস্ট হচ্ছে কি অপরিণত কোষ। তাইলে একটুক কি বুঝছো পেরিঅস্টিয়াম কি, অস্টিওসাইট কি, অস্টিওব্লাস্ট কি, এগুলা নিয়ে কি কোনো সমস্যা আছে? অস্টিওসাইট হচ্ছে পরিণত কোষ এবং অস্টিওব্লাস্ট হচ্ছে তোমার অপরিণত কোষ। ভাই আপনি কোন বিষয়ের উপর পড়াশোনা করতেছেন? আমি এখনো স্টুডেন্ট, তো আমাদের হচ্ছে যে সাবজেক্টগুলো আর কি পড়ায় পার ইয়ারে ওইভাবে পড়তেছি। এখন আমি হচ্ছে 5th ইয়ারে উঠবো আর কি ইনশাল্লাহ কয়েকদিন পরে। তো এই জিনিসটা আমি এখনো বিশেষজ্ঞ ডাক্তার হইনি, ঠিক আছে? আমি দেখতেছি কমেন্টগুলো, কিন্তু সমস্যা নাই। সেটা হচ্ছে কি যে আমি এখনো বিশেষজ্ঞ ডাক্তার হইনি, এখন আমি জাস্ট পড়াশোনা করতেছি। তোমরা যেমন কি পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ো না, ঠিক একই রকম ভাবে আমাদের যে বিভিন্ন যে সার্জারি বলে, গাইনি অথবা হচ্ছে মেডিসিন যেভাবে বলো, তা আমরা এই সাবজেক্টগুলো আর কি পড়তেছি আর কি। ঠিক আছে, এই জিনিসটা। অস্থির বৃদ্ধির জন্য আমার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। যেহেতু আমার কি মেইনলি ক্যালসিয়াম দিয়ে গঠিত, এজন্যই আমার হচ্ছে কি তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া লাগে, নাহলে কি হয় অস্থি ভঙ্গুর হয়, আমরা এই রোগগুলা পড়বো। এছাড়া তোমাদের বইতে আরো লেখা আছে কি অস্থির ক্ষেত্রে আমার হচ্ছে কি 40-50% আমার হচ্ছে কি পানি। ঠিক আছে, অস্থির আমার হচ্ছে কি 40-50% হচ্ছে কি পানি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তোমাদের যদি মানে হচ্ছে গ নাম্বারে কোশ্চেন আসতে পারে অস্থির গঠন ব্যাখ্যা করো, তখন আমাদের এই কথাগুলো লিখতে হবে যে এটা একটা দৃঢ় যোজক কলা। ঠিক আছে, এটা দেহের সবচেয়ে দৃঢ় কলা বা টিস্যু, এটা কি কি দিয়ে গঠিত, পেরিঅস্টিয়াম, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, এগুলো লিখতে পারো। ঠিক আছে, এগুলো লিখলে অসুবিধা তোমাদের হবে না। এটা কি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খেলে তোমার কি অস্থি ভঙ্গুর হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কি বুঝছো যে হচ্ছে যে কি যে এই স্লাইডটা কি সমস্যা আছে কোনো অস্থির ক্ষেত্রে? ঠিক আছে, আচ্ছা বলো যে হচ্ছে আমরা কি পরবর্তী স্লাইডে যাব? ঠিক আছে, অস্থির গঠন সম্পর্কে কি আমরা বুঝছি? আচ্ছা আচ্ছা, জি আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো ইয়েস, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। সেটা হচ্ছে তরুণাস্থি। এবার দেখো তরুণাস্থির ক্ষেত্রে আমরা একটু যাই। তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে কি নরম এবং স্থিতিস্থাপক যোজক কলা। নরম এবং স্থিতিস্থাপক যোজক কলা। নরম স্থিতিস্থাপক যোজক কলা। তাইলে দেখো একটু আগে আমরা অস্থি পড়লাম, এখন আমরা তরুণাস্থি পড়বো। ঠিক আছে, তরুণাস্থির ক্ষেত্রে কি এরা হচ্ছে নরম স্থিতিস্থাপক যোজক কলা। ওইখানে কি ছিল, ওরা হচ্ছে সবচেয়ে দৃঢ় কলা বা দৃঢ় টিস্যু। আর এরা হচ্ছে কি সবচেয়ে মানে হচ্ছে সবচেয়ে না সরি, এরা হচ্ছে নরম স্থিতিস্থাপক যোজক কলা। এই যে কানের ক্ষেত্রে বললাম কান বাঁকাইতে পারো, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এই যে নরম, এটা হচ্ছে কি ইজিলি বাঁকাইলাম আবার আগের জায়গায় ফিরে আসলো, এই যে এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। উদাহরণ এই যে কানের পিনার অস্থি, তারপরে কি বললাম এই যে কানের পিনার তরুণাস্থি, এবং কমা হচ্ছে কি অস্থির সংযোগস্থলে অবস্থিত। আমরা একটু পরেই যাব অস্থির সংযোগস্থলে অবস্থিত কি কিভাবে আছে। ঠিক আছে, তাইলে মাতৃকা হচ্ছে কি কন্ড্রিন দ্বারা গঠিত। কন্ড্রিন কি এক ধরনের আমার হচ্ছে কি প্রোটিন। কন্ড্রিন হচ্ছে এক ধরনের প্রোটিন। ঠিক আছে, তোমার কি বললাম তরুণাস্থির মাতৃকা কি দিয়ে গঠিত? কন্ড্রিন দ্বারা গঠিত। ঠিক আছে, তোমার অস্থির মাতৃকাটা কন্ড্রিন দ্বারা গঠিত, বা কোষগুলা যেটার উপর ভেসে আছে এটাই হচ্ছে মাতৃকা। অর্থাৎ তার যে হচ্ছে কি তরুণাস্থির যে কোষগুলো আছে সেগুলো যে অংশের উপর ভেসে থাকে সেটাই হচ্ছে কি আমার বলতো কন্ড্রিন। ঠিক আছে, তাইলে মাতৃকাটা কন্ড্রিন দ্বারা গঠিত। কন্ড্রিনের গহ্বরকে বলা হয় ল্যাকিউনি। এই যে দেখো তোমাদেরকে আমরা হচ্ছে যে এই চিত্রটা একটু খেয়াল করো, এই চিত্রের এই অংশে দেখো এক একটা হচ্ছে কি গহ্বর, এই গহ্বরটার নামই হচ্ছে কি ল্যাকিউনি।
ঠিক আছে। এই গহ্বরের মধ্যে হলুদ কালারের যে কোষগুলো আমরা পাইতেছি, হলুদ কালারের যে কোষগুলো পাইতেছি সেগুলাই হচ্ছে কি আমার বলতো, এই কোষগুলা হচ্ছে কি বলতো, কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট। তাইলে ল্যাকুনি নামক একটা গহ্বর আছে, কোথায় আছে, এই যে দেখো এই অংশটুকুই হচ্ছে কি বলতো, এই যে আমার যে তরল পদার্থগুলো আছে না, এই তরল পদার্থগুলাই হচ্ছে কি আমার কন্ড্রিন। কন্ড্রিনের মধ্যে আমার কি থাকবে, এই যে দেখো দাঁড়ো, এটা হচ্ছে কন্ড্রিন। কন্ড্রিনের মধ্যে অনেকগুলা গহ্বর থাকে, যাকে বলা হয় হচ্ছে কি ল্যাকিউনি। কি বললাম, কন্ড্রিন নামক মাতৃকার মধ্যে আমার কতগুলা গহ্বর থাকে, এই জিনিসটাকে বলা হয় ল্যাকিউনি। আর ল্যাকিউনিতে কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট থাকে। তাইলে এই যে দেখো আমার কন্ড্রোসাইট জিনিসটা হচ্ছে এই কোষটা। এই কোষটা কি, এটাও বললাম আগে বললাম, সাইট মানে হচ্ছে পরিণত কোষ, ব্লাস্ট মানে হচ্ছে কি অপরিণত কোষ। দেখো আমার অস্থির সাথে কিন্তু তরুণাস্থির আমরা এখানে কিন্তু পার্থক্য পেয়ে যাইতেছি। অস্থির সাথে তরুণাস্থির পার্থক্য, যেমন অস্থির কোষ হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, তরুণাস্থির কোষ হচ্ছে কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। ঠিক আছে, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। সাইট মানে হচ্ছে পরিণত কোষ, ব্লাস্ট মানে হচ্ছে কি অপরিণত কোষ। তাইলে ল্যাকিউনিতে আমার কি থাকে, কন্ড্রোসাইট এবং কি থাকে, কন্ড্রোব্লাস্ট থাকে। এবং তরুণাস্থির আবরণকে বলা হয় হচ্ছে পেরিকন্ড্রিয়াম। একটু আগে দেখছিলাম পেরিঅস্টিয়াম, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি কি পেরিকন্ড্রিয়াম। তাইলে অস্থির আবরণ ছিল পেরিঅস্টিয়াম, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি পেরিকন্ড্রিয়াম। তাইলে কি বুঝছো তোমরা যে অস্থি আর তরুণাস্থির যদি পার্থক্য যদি বলা হয়, তাইলে কিভাবে আমরা লিখতে পারি যে অস্থির কোষ কি অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, তরুণাস্থির কোষ কি কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। অস্থির আবরণের নাম কি পেরিঅস্টিয়াম, আর তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, এই জিনিসটা। এবং কন্ড্রিনের ভিতরে যে গহ্বর থাকে তার নাম হচ্ছে ল্যাকিউনি। ল্যাকিউনিতে আমার কি থাকে, তরুণাস্থির কোষগুলা থাকে। ঠিক আছে, তাইলে আমাদের এই প্রশ্নটুকু কিন্তু হয়ে গেছে। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এই অংশটুকু তরুণাস্থি নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমরা কি সবাই বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, একটু জানাও তোমরা কমেন্টে যে তরুণাস্থির এই স্লাইড নিয়ে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, মাতৃকা কি? মাতৃকা হচ্ছে এই যে দেখো, আমি একটা হচ্ছে এটা একটা ডায়াগ্রামের মতো যদি বুঝাই, এইগুলা কি সাদা অংশটুকু যে বোঝা যাচ্ছে, সাদা সাদা অংশটুকু হচ্ছে কি গহ্বরটা। হলদেটে অর্থাৎ একটু সবুজাব একটা হলুদ যে অংশটুকু, এই দাগ দাগ যে অংশটা আছে, এটাই হচ্ছে মাতৃকা। অর্থাৎ এই মাতৃকার মধ্যে একটা করে কি আছে, গহ্বর আছে, গহ্বরের মধ্যে কোষ আছে। বুঝতে পারছো যে গহ্বরের মধ্যে আমার কোষগুলা থাকে। গহ্বরের নাম হচ্ছে ল্যাকুনা, এবং ল্যাকুনার ভিতরে কি থাকে, কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইটটা থাকে। ঠিক আছে, তাইলে কি বুঝতে পারছো তোমরা সবাই? আমরা পরের স্লাইডে তাইলে যাই। এবার আসো হচ্ছে কি আমরা অস্থি সন্ধি বা বোন জয়েন্টে যাই। ঠিক আছে, অস্থি সন্ধি বা বোন জয়েন্টে যাই। ঠিক আছে, অস্থি সন্ধি মানে কি, সহজ কথা, দুই বা ততোধিক আমার অস্থির সংযোগস্থলে হচ্ছে কি আমার বলতো অস্থি সন্ধি। সহজ কথা, একটা হাড্ডি মনে করে এই যে আমার হচ্ছে হাত, আমরা একটু আগে পড়ে আসছি হিউমেরাস, রেডিয়াস, আলনা। ঠিক আছে, এই যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, এই হাড্ডিগুলা পড়ছি না। এই যে দেখো আমরা বলি না যে কনুই, দেখো কনুই আমরা কি করতেছি, বাঁকাইতেছি, সোজা করতেছি, আবার বাঁকাইতেছি। তাইলে এই যে দেখো এটার মাঝখানে কি আছে, দেখো তিনটা হাড্ডির একটা কি পাইছি, সংযোগস্থল পাইলাম না। ঠিক আছে, তিনটা হাড্ডির একটা সংযোগস্থল, হিউমেরাস, রেডিয়াস, আলনা, এদের সংযোগস্থলটা কি কনুই সন্ধি। ঠিক আছে, তাইলে এই যে একটা সন্ধি। তারপর আমরা যে বিভিন্ন এই যে মাথার খুলি, একবার এই পাশে নাড়াচ্ছি, একবার এই পাশে নাড়াচ্ছি, এই যে নাড়ানোটা, মেরুদণ্ড পিছনে, আমার এই মাথার খুলিটা উপরে, তাইলে কি এখানেও আমার একটা সন্ধি আছে। ঠিক আছে, তারপরে এই যে দেখো আমার হাঁটু, হাঁটু যখন আমরা হাঁটু গেড়ে বসি, ঠিক আছে, ওইখানে আমার কি আছে, এই যে পেটেলা যেখানে আছে, ওই জায়গায় আমার একটা সন্ধি আছে। আবার এই যে হাত, হাতের সাথে আমি যে হাতটা যে ঘুরাচ্ছি, কাঁধের সাথে হাতের একটা সংযোগস্থল, তাইলে এটাও কি একটা তোমার কি অস্থি সন্ধির উদাহরণ। ঠিক আছে,
ম্যাট্রিক্স আর মাতৃকা কি একই? হ্যাঁ, ম্যাট্রিক্স আর মাতৃকা সেম কথা। ঠিক আছে, তাইলে দেখো এই যে ঘুরাচ্ছি হাত, তাহলে এটা হচ্ছে কি একটা অস্থি সন্ধি, আবার কোন ওইটাও হচ্ছে কি একটা অস্থি সন্ধি। তো আমরা এখন পড়ব হচ্ছে কি বিভিন্ন অস্থি সন্ধির প্রকারভেদ। প্রথমে আসতে হচ্ছে কি সাইনোভিয়াল অস্থি সন্ধি। ঠিক আছে, সাইনোভিয়াল অস্থি সন্ধি এই জিনিসটা। ওকে, তাইলে দেখো সাইনোভিয়াল অস্থি সন্ধিটা আমরা একটু চিত্রে যাই, আরেকটা চিত্র এই যে খেয়াল করো, এটাই হচ্ছে কি আমার বলতো সাইনোভিয়াল অস্থি সন্ধি। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার সাইনোভিয়াল অস্থি সন্ধি। তাইলে সাইনোভিয়াল অস্থি সন্ধির গঠনটা যদি আমি দেখি, এখানে একটা আমার হাড্ডি আছে, এখানে আমার একটা হাড্ডি আছে। ঠিক আছে, হাড্ডির একদম গোড়ার অংশ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাড্ডির একটা গোড়ার অংশ আমরা দেখতে পাচ্ছি। এই গোড়ার অংশে দেখো, খেয়াল করে দেখো, আমি হচ্ছে বিভিন্ন কালার দিয়ে বুঝাই দিতেছি। এটা ধরে নাও, এই যে দেখো আমার হাড্ডির এই একদম এই পোর্শনটুকুতে তোমার দেখো কতগুলা হচ্ছে কি একটা অংশ দেখা যাচ্ছে। দেখো এই অংশটা হচ্ছে কি বলতো তরুণাস্থি। ঠিক আছে, এই যে আমরা একটু আগে পড়ছিলাম তরুণাস্থি কোথায় কোথায় থাকে, কানের পিনা আমরা বলছিলাম, এবং বলছিলাম বিভিন্ন অস্থির প্রান্ত ভাগে, অস্থির প্রান্ত ভাগে থাকে। তাইলে এই একটা অস্থির প্রান্ত ভাগ, এটা আরেকটা অস্থির প্রান্ত ভাগ, তাহলে এই অংশটুকু হচ্ছে কি একটা তোমার কি তরুণাস্থি। এই যে দেখো তরুণাস্থি, তাহলে এই অংশটুকু আমার হচ্ছে কি তরুণাস্থি। ঠিক আছে, তাইলে অস্থি গেল, তরুণাস্থি। এরপরে দেখো আমরা হচ্ছে কি একটু ব্লুইশ কালারের বা ব্লু কালারের একটা তরল পদার্থ দেখতে পাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো এই জায়গায় ব্লু কালারের আবার হচ্ছে কি কিছু তরল পদার্থ আছে। ঠিক আছে, এই অংশে। তাহলে এই তরল পদার্থের নামটা কি বলতো? এই তরল পদার্থের নামটা হচ্ছে কি সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল রস। ঠিক আছে, রস লিখলাম, অর্থাৎ কি এটা কি সাইনোভিয়াল রস। অর্থাৎ আমার কি থাকে, অস্থির প্রান্তভাগ থাকে, তারপরে কি থাকে তরুণাস্থি থাকে, এরপরে কি থাকে সাইনোভিয়াল রস থাকে। ঠিক আছে, এই তিনটা অংশ। তাইলে এরপরে কি থাকে আমার আবরণী থাকে। ঠিক আছে, আবরণী থাকে। কি কি আবরণী থাকে বলো তো? আমার হচ্ছে কি বলো, আমরা তোমরা একটু কমেন্টে জানাও কি কি মেমব্রেন থাকে বা কি কি আবরণী থাকে। ঠিক আছে, একটা এই সাইনোভিয়াল জয়েন্ট বা হচ্ছে কি একটা সাইনোভিয়াল অস্থি সন্ধিতে কি কি আমার আবরণী থাকে? আমরা তো বললাম অস্থি থাকে, তরুণাস্থি থাকে, রস থাকে। এদেরকে কি করতে হবে? এদেরকে বেষ্টন করতে হবে। তাইলে একটা কি লাগবে? মেমব্রেন বা একটা পর্দা লাগবে না, বা একটা আবরণী লাগবে না? এই আবরণটার নাম হচ্ছে কি, এই যে খেয়াল করে দেখো এখানে লেখা আছে সাইনোভিয়াল মেমব্রেন। দেখো সাইনোভিয়াল মেমব্রেন বা সাইনোভিয়াল আমার কি বলতো সাইনোভিয়াল আবরণী। ঠিক আছে, সাইনোভিয়াল মেমব্রেন বা সাইনোভিয়াল আবরণী কি আছে? আমার অস্থি আছে, তরুণাস্থি আছে, সাইনোভিয়াল রস আছে এবং সাইনোভিয়াল মেমব্রেনটা আছে। ঠিক আছে, এই জিনিসটুকু। এরপরে কি আছে? সাইনোভিয়াল মেমব্রেন, এছাড়া কি আছে? একটা তন্তুময় মেমব্রেন আছে। ঠিক আছে, কি কি মেমব্রেন আছে? আমার হচ্ছে কি সাইনোভিয়াল মেমব্রেন, আবরণী, এবং আসে কি তন্তুময় আবরণী। এই দুইটা অংশকে একসাথে আমরা বলি হচ্ছে সাইনোভিয়াল আবরণী এবং তন্তুময় আবরণী। বেষ্টন কি? বেষ্টন মানে হচ্ছে একটা আবরণ। ঠিক আছে, সাইনোভিয়াল আবরণী এবং হচ্ছে তন্তুময় আবরণী, এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে কি ক্যাপসুল। ক্যাপসুল। তাইলে একটা সাইনোভিয়াল তোমার অস্থি সন্ধিতে আমার কি কি থাকে? একটা সাইনোভিয়াল অস্থি সন্ধিতে আমার কি থাকে? দুইটা অস্থির প্রান্তভাগ। ঠিক আছে, এই একটা অস্থির প্রান্তভাগ থাকে। এছাড়া কি থাকে? উপরে থাকে আমার
হচ্ছে তরুণাস্থি, কিছু পরিমাণ তরুণাস্থি থাকে এবং এর ভিতরে থাকে আমার সাইনোভিয়াল রস। এর ভিতরে থাকে আমার হচ্ছে কি সাইনোভিয়াল রস। সাইনোভিয়াল রসটা কি দ্বারা আমার আবৃত থাকে বা বেষ্টন করা থাকে, সেটা হচ্ছে সাইনোভিয়াল আবরণী এবং তন্তুময় আবরণী, একসাথে আমরা বলি হচ্ছে কি ক্যাপসুল। তাইলে আমার কি অস্থি, তরুণাস্থি, সাইনোভিয়াল রস, সাইনোভিয়াল আবরণী, তন্তুময় আবরণী, এসব কিছু মিলায় আমার কি তৈরি হয়, সাইনোভিয়াল অস্থিসন্ধি। ঠিক আছে, তোমরা কি বুঝছো সাইনোভিয়াল অস্থিসন্ধি জিনিসটা কি? সাইনোভিয়াল অস্থি জিনিসটা কি তোমরা কি বুঝতে পারছো? সাইনোভিয়াল অস্থিসন্ধি জিনিসটা কি, যে সাইনোভিয়ালে কি হয়, আমার দুইটা অস্থির প্রান্তভাগ থাকে, তার সাথে কি থাকে, তরুণাস্থি লাগানো থাকে। তরুণাস্থি এবং অস্থির মাঝখান দিয়ে আমার কি থাকে, আবার সাইনোভিয়াল রস থাকে। সাইনোভিয়াল রস আবার কি দিয়ে আবৃত, সাইনোভিয়াল আবরণী এবং তন্তুময় আবরণী, যারা একসাথে কি ক্যাপসুল গঠন করে। তাইলে আবার আসো, তাহলে আমরা আগের স্লাইডে ফিরে যাই। তাইলে দেখো আমার কি কি থাকে, এই যে অস্থি আবৃত, কি বলে, তরুণাস্থি আবৃত অস্থি প্রান্ত, সাইনোভিয়াল রস এবং হচ্ছে লিগামেন্ট। লিগামেন্টে এতটা ইম্পর্টেন্ট না, লিগামেন্টটা পাশ দিয়ে থাকে, দরকার নাই। তোমাকে যেগুলা বলে দিছে যে সাইনোভিয়াল রস, সাইনোভিয়াল মেমব্রেন, অস্থি এবং তরুণাস্থি, এই জিনিসগুলা মিলে আমার কি হয় বলতো, সাইনোভিয়াল অস্থিসন্ধিটা গঠিত হয়। তো সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি কখন, যখন দুইটা অস্থির প্রান্তভাগ তোমার মিলিত হয়। একটু আগে আমরা যে চিত্রে দেখলাম সেটাই হচ্ছে কি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। আর জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধিটা কি, যখন দুইয়ের অধিক অস্থির প্রান্তভাগ মিলিত হয়। ঠিক আছে, আমাদের দেহে ওইরকম খুব একটা বেশি নাই, হাঁটুরটাই আমাদের আছে কি জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। হাঁটুরটাই আমার হচ্ছে কি জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাইলে কি আমরা বুঝছি যে অস্থিসন্ধি বা সাইনোভিয়াল অস্থিসন্ধি জিনিসটাকে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, সাইনোভিয়াল অস্থিসন্ধিটাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের ইয়াতে যাই। এবার আসো অস্থিসন্ধির প্রকারভেদ। অস্থিসন্ধির প্রকারভেদে আমরা ফার্স্টে আসতেছি হচ্ছে নিশ্চল, ঈষৎ সচল, পূর্ণ সচল অস্থিসন্ধি। তাইলে দেখো এখানে আমরা একটা চিত্রও দেখতে পাচ্ছি, আমরা সবকিছু ব্যাখ্যা করব। নিশ্চল অস্থিসন্ধি, ঠিক আছে, আমার এই যে মাথার খুলি, ঠিক আছে, মাথার খুলিটাকে আমরা মনে করতে পারি একটাই হাড্ডি, ফুললি একটাই হাড্ডি, অ্যাকচুয়ালি না, এখানে প্রায় 6 ধরনের 8টা হাড্ডি আছে। ঠিক আছে, আমার মাথার এই যে করটিকা যেটা আমরা বলি, করটিকাতে প্রায় 6 ধরনের 8টা হাড্ডি আছে। এই 8টা হাড্ডিগুলা কি হয়, জোড়া লাগে, একদম পার্মানেন্টলি জোড়া লাগে, কখনোই এদেরকে নাড়ানো যায় না। তাইলে এরাই হচ্ছে কি নিশ্চল অস্থিসন্ধি, অর্থাৎ করটিকার অস্থিসন্ধি। ঠিক আছে, তাইলে আমার মাথার খুলি, এই যে করটিকার মধ্যে যে হাড্ডিগুলো আছে, এখানে একটা হাড্ডি, এখানে একটা হাড্ডি, এই হাড্ডিগুলোর জোড়াগুলো পার্মানেন্ট, এগুলো আমরা কি নাড়াতে পারি না। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি আমার বলতো নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ। ঠিক আছে, এই জিনিসটা। এরপর আসতেছে ঈষৎ সচল। ঈষৎ সচলকে আমি সামান্য নাড়াচাড়া করতে পারি, আমি সামান্য নাড়াচাড়া করতে পারি। এই যে দেখো মেরুদণ্ড, আমি এভাবে ঝুঁকতে পারি, সামান্য নড়তেছে, কিন্তু পিছনে আমি কিন্তু ততটা আমি ঝুঁকতে পারবো না। আমি সামনের দিকে যতটা ঝুঁকতে পারি, অথবা পাশে ঝুঁকতে পারি, অথবা এই পাশে ঝুঁকতে পারি, তাই না? আমি জাস্ট তোমাকে মুভমেন্টটা দেখাচ্ছি। দেখো খেয়াল করো, এই যে সামান্য যে আমি নড়াচড়া করতে পারতেছি মেরুদণ্ডের সাথে, তাইলে এটাই হচ্ছে কি বলতো তোমার মেরুদণ্ডের যে হচ্ছে কি অস্থিসন্ধিটা থাকে। ঠিক আছে, মেরুদণ্ডের যে অস্থিসন্ধিটা থাকে সেটাই হচ্ছে কি ঈষৎ সচল মেরুদণ্ড, অথবা হচ্ছে কি আন্তঃকশেরুকীয়। ঠিক আছে, তাহলে মেরুদণ্ড বা আন্তঃকশেরুকীয়। আন্তঃকশেরুকীয় মানে কি, বিভিন্ন কশেরুকা হচ্ছে কি মেরুদণ্ড কি কশেরুকা দিয়ে গঠিত। তাইলে মেরুদণ্ডগুলোর কশেরুকার মাঝখানের ভিতরে যে সন্ধিটা আছে সেটাই হচ্ছে আন্তঃকশেরুকীয় বা মেরুদণ্ডের ঈষৎ অস্থিসন্ধি, যেটা কি একটা ঈষৎ সচল। ঈষৎ মানে হচ্ছে কি সামান্য,
সামান্য সামান্য সচল অস্থিসন্ধি। ঠিক আছে, এরপরে দেখো একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। পূর্ণ সচল অস্থিসন্ধির উদাহরণ কি? বল এবং কোটর সন্ধি, বল এবং কোটর অস্থিসন্ধি। তাইলে দেখো বল এবং কোটর অস্থিসন্ধিটা কি? এই যে দেখো একটু চিত্রে খেয়াল করো, এই একটা চিত্রে খেয়াল করো, বল এন্ড সকেট বা বল ও কোটর অস্থিসন্ধি। দেখো এই হচ্ছে কি একটা কোটর, ধরো দেখো এই অংশটুকু কি একটা কোটর, কোটরের মধ্যে একটা বলের মতো অংশটা আমার হচ্ছে কি জোড়া লাগতেছে। ঠিক আছে, বল এবং কোটর অস্থিসন্ধি। অর্থাৎ এইখানে আমার যে হিউমেরাস আছে না, হিউমেরাসের এখানে বল থাকে, আর আমার এই যে তোমার হচ্ছে স্কন্ধ চক্র বা হচ্ছে কাঁধের এই যে হাড্ডিগুলো আছে না, এই হাড্ডিগুলা কি তোমার কোটরের কাজ করে। ঠিক আছে, সন্ধি মানে হচ্ছে জয়েন্ট। ঠিক আছে, তাইলে বল এবং কোটর এই যে দেখো পূর্ণ সচল, আমরা দেখো যে পাশ দিয়ে ঘুরাই, ডানে বামে সামনে পিছনে যত পারি ঘুরাতে পারতেছি। তাইলে এটাই হচ্ছে কি আমার তোমার বল এবং কোটর অস্থিসন্ধি, অর্থাৎ কাঁধের অস্থিসন্ধি, কাঁধ ও বাহুর অস্থিসন্ধি। ঠিক আছে, তাহলে বল এবং কোটর কি পূর্ণ সচল অস্থিসন্ধির উদাহরণ, আমি যেদিকে পারি সেদিকে ঘুরাতে পারতেছি। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার অস্থিসন্ধি। কি ধরনের? বল এবং কোটর অস্থিসন্ধি। ঠিক আছে, অস্থিসন্ধি মানে হচ্ছে জয়েন্ট, বোন জয়েন্ট, অর্থাৎ দুইটা অস্থির প্রান্তভাগ যেখানে মিলিত হচ্ছে ওইটাই হচ্ছে সন্ধি। তো আমরা পাইলাম নিশ্চল কি করটিকার অস্থিসন্ধি, ঈষৎ সচল হচ্ছে মেরুদণ্ডের বা আন্তঃকোষরিক অস্থিসন্ধি, আর পূর্ণ সচলের মধ্যে আছে কি বল এবং কোটর অস্থিসন্ধি এবং কবজা সন্ধি। তো বল এবং কোটরটা আমরা বললাম এই যে কাঁধের সাথে যে বাহুর অস্থিসন্ধিটা, সেটাই হচ্ছে কি আমার বলতো বল এবং কোটর অস্থিসন্ধি। এবং সবশেষে কবজা সন্ধি। কবজা মানে কি? আমি যখন দরজা, ঠিক আছে, একটা দরজা যখন লাগাই, একটা কি হাতল বরাবর খুলি আবার লাগাই, তুমি খেয়াল করো আমাদের এই যে কনুই, ঠিক আছে, এই জায়গায় একটু খেয়াল করো কনুই, অর্থাৎ কি যে হিউমেরাস রেডিয়াস আলনা এর মাঝখানে যেটা থাকে কনুই সন্ধি। এটা দেখো আমি সামনে পিছনে এই যে এভাবে আমি হচ্ছে উপরে নিচে করতে পারতেছি, কিন্তু এটাকে আমি কিন্তু আর ডানে বামে ঘুরাতে পারতেছি না। তোমরা একটু ট্রাই করতে পারো যে দেখো আমি এক সাইড দিয়ে কি করতে পারতেছি, ঘূর্ণনটা সম্ভব হচ্ছে, আমি কিন্তু সব সাইড দিয়ে ঘূর্ণনটা করতে পারতেছি না। এটাই হচ্ছে কি কনুয়ের সন্ধি, বুঝছো? এক সাইড দিয়ে করা যায়, অর্থাৎ আমার দরজার সাথে যে কবজা যে হচ্ছে যে যেভাবে লাগানো থাকে ঠিক একইভাবে, অর্থাৎ কনুই সন্ধি, কনুই সন্ধি। তাইলে বুঝতে পারছো কবজা সন্ধি জিনিসটা কি? তাইলে বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা অস্থি সন্ধির প্রকারভেদ নিয়ে, তোমরা কি বুঝছো? ঠিক আছে, আমাকে একটু জানাও অস্থি সন্ধি তোমরা বুঝতে পারছো কিনা। অস্থি সন্ধি, আচ্ছা ঠিক আছে। যে অস্থি সন্ধি কি? অস্থি সন্ধি হচ্ছে দুইটা অস্থির প্রান্ত ভাগ, এখন এটাকে আমি তিন ভাগে ভাগ করছি, নিশ্চল অস্থি সন্ধি, ঈষৎ সচল এবং পূর্ণ সচল। নিশ্চলটা কি কখনোই নাড়ানো যাবে না, যেমন মাথার খুলির। এরপরে কি ঈষৎ সচল হচ্ছে সামান্য নাড়াচাড়া করা যাবে আন্তঃকোষীয়, আর পূর্ণ সচল কি বিভিন্ন দিক বরাবর ঘুরানো যাবে, যেমন বল কোটর সন্ধি এবং হচ্ছে কবজা সন্ধি বা কনুই সন্ধি। ঠিক আছে, তাইলে আমরা আসো পরের টপিকে যাই। এবার আসো, এবার আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিকে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে কি দেখো অঙ্গচালনায় অস্থি এবং পেশির ভূমিকা। দেখো পেশির কাজ জিনিসটা, পেশি কাকে বলে, যে পেশি কি কি আছে, অভ্যন্তরীণ অঙ্গ এবং রক্তনালীর গায়ে অনৈচ্ছিক পেশি, হৃৎপিণ্ডের পেশি এবং অস্থিগাত্রের সাথে লাগানো ঐচ্ছিক পেশি। তাইলে কয় ধরনের পেশি আসে? ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হচ্ছে হৃৎপেশি। এই তিন ধরনের পেশি কঙ্কালতন্ত্রকে আমার কি করে? সাপোর্ট করে। এই তিনটার মিলে আমার কি পেশিতন্ত্রটা গঠিত। ঠিক আছে, তো পেশিতন্ত্রের কাজগুলো আমার একটু পড়তে হবে, এটা ক্ষয়ের জন্য পড়বা তোমরা, যে কি করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, সহজ কথা, চলাফেরায় সহায়তা করা, অঙ্গ বিন্যাস এবং হচ্ছে ভারসাম্য রক্ষা, অর্থাৎ আমাদের অঙ্গ চালনায় পুরোপুরি হেল্প করতেছে কি, যে আমার পেশির তন্ত্রটা। ঠিক আছে, এই জিনিসটা।
এবার আসো কঙ্কাল তন্ত্রের সাথে যৌথভাবে নির্দিষ্ট আকার গঠন করে, যার মনে করো পেশি অনেক বেশি, যারা জিম করে তাদের একরকম, আর যারা আমাদের মতো যাদের পেশি কম তারা অন্যরকম, এই আর কি। পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে। গ্লাইকোজেন কি? গ্লুকোজের সমষ্টি। আমরা যে ভাত টাত খাই না, এগুলা কি শক্তি হিসাবে আবার কি পেশিতেও জমা হয়। আমরা কি হাত লিখি না, লিখতে লিখতে কি হয় যে আমাদের হচ্ছে যে হাত ব্যথা হয়ে যায়, অর্থাৎ কি ওই গ্লাইকোজেন গুলাই খরচ হয়ে আমরা কিন্তু লিখায় ব্যবহার করতেছি, ঠিক আছে, শক্তিগুলা লাগে। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয়, হৃৎপেশি কি করে? হৃৎপিণ্ডের স্পন্দন করে এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে। অর্থাৎ রক্তনালী এবং হচ্ছে হৃৎপেশি কি করে? রক্ত সঞ্চালনে আমার হচ্ছে কি ভূমিকা রাখে, ঠিক আছে। মলমূত্র ত্যাগ, পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু চলন স্বয়ংক্রিয় কাজে ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের মলমূত্র, খাওয়া দাওয়া বা খাবার গলাৎকরণ বা খাবার গিলে ফেলা, সবগুলাতে আমার কি আছে? পেশির কাজ আছে। সেটা কিভাবে কাজ করে? সেটা কি করে? হাড্ডির সাথে বিভিন্নভাবে তারা হচ্ছে যে সংযোগ স্থাপন করে কাজটা করে, ঠিক আছে, এই জিনিসটা। তাইলে আমার হচ্ছে পেশির কাজটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে ক্ষয়ের জন্য লাগবে, যে কি চলাফেরা সহায়তা করে, গ্লাইকোজেনের মাধ্যমে শক্তির উৎস হিসেবে কাজ করে, তারপরে কি হৃৎপেশি রক্ত সঞ্চালনে ভূমিকা রাখে, মলমূত্র ত্যাগ পরিপাক নালীর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজে ভূমিকা পালন করে, ঠিক আছে, এই জিনিসটা। এবার আসো আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যে দেখো, এটা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার ঘতে মাস্ট টু নো, ঠিক আছে, যে আমরা কিভাবে পেশি আর তোমার হচ্ছে অস্থি একসাথে হচ্ছে যে কাজ করে, ঠিক আছে, এই জিনিসটা আমার খুবই খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। তাইলে দেখো, আমার পেশির সাথে কি থাকে, সরি অস্থির সাথে কি থাকে? আমার হচ্ছে পেশিগুলো থাকে। তাইলে দেখো, অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে, আর পেশিতন্ত্র এই কাঠামোর উপরে আচ্ছাদন তৈরি করে। নর্মাল কথা, সমস্যা নাই। ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে রাখে। একটু আগে আমরা একদম ক্লাসের শুরুতে টেন্ডন পড়ছিলাম, ঠিক আছে, একটু আগে আমরা টেন্ডন পড়ছিলাম। টেন্ডন কি? টেন্ডন হচ্ছে কি একটা পেশি এবং একটা অস্থিকে যুক্ত করে, এটাই বলতেছে যে ঐচ্ছিক পেশি মানে কি, যে পেশিগুলো আমি নিজের ইচ্ছাধীনে তোমার হচ্ছে কি নাড়াতে পারি। এই যে আমি হাতটা নাড়াচ্ছি বা আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলতেছি, তো এই জিনিসটা কি তোমার এই যে পেশির সাথে যে অস্থির সংযোগস্থল, এটাই কি টেন্ডন। স্নায়বিক উত্তেজনা, পেশির মধ্যে উত্তেজনা কি করতেছে? উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয় এবং উদ্দীপনা সরিয়ে দিলে পেশি পুনরায় শিথিল হয়ে পড়ে। তাইলে তোমাকে আমি একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে আমাদের পেশি কাজ করে দুইভাবে, একটা হচ্ছে সংকুচিত হয়ে, একটা হচ্ছে প্রসারিত হয়ে। কি বললাম? আমাদের পেশি কিভাবে কাজ করে? সংকুচিত হয়ে এবং প্রসারিত হয়ে, ঠিক আছে। তো তোমাদের বইয়ের যে উদাহরণ আছে, আমাদের কিন্তু ওই উদাহরণ ওয়াইজই যাইতে হবে, ঠিক আছে। কি হয়? আমার ব্রেন প্রথমে সিগন্যাল পাঠায় আমার একটা পেশিকে, যখনই একটা উদ্দীপনা যায় আমার একটা পেশিতে, তখন ওই উদ্দীপনার কারণে পেশিটা সংকুচিত হয়, ঠিক আছে, উদ্দীপনার কারণে পেশি সংকুচিত হয়, ঠিক আছে। আবার উদ্দীপনা যদি আমার নিয়ে নেওয়া হয়, তখন পেশিটা আবার কি হয়ে যায়? প্রসারিত হয় বা শিথিল হয়। সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই পেশিটা কাজ করে, এবং এটাকে হেল্প করে কে? আমার হচ্ছে কি কঙ্কালতন্ত্র বা অস্থি। তাইলে দেখো, সংকোচন এবং প্রসারণের সাহায্যেই অস্থির নড়াচড়া সম্ভব হয়। এই কথাটা তাইলে বুঝতে পারছো যে আমার পেশি কাজ করে কি সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। পেশি সংকুচিত হলে সে হচ্ছে কিরকম হয়ে টান দেয়, এবং প্রসারিত হলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে। আমরা জাস্ট হচ্ছে পড়বো কি অস্থির নড়াচড়া এই পেশির সংকোচন প্রসারণের জন্যই হয়ে থাকে, ঠিক আছে। এভাবে পেশি কোনো অঙ্গকে প্রসারিত করে, কোনো অঙ্গকে ভাঁজ করে, কোনো অঙ্গকে উপরের দিকে উঠায়, কোনো অঙ্গকে নিচে নামায়, অর্থাৎ সবকিছু এই পেশির সংকোচন প্রসারণের মাধ্যমেই হয়। তাইলে আসো আমরা এই জিনিসটা একটু একটা উদাহরণের সাহায্যে বোঝার ট্রাই করি, ঠিক আছে। এই যে দেখো, একটা উদাহরণ দিয়ে পেশির কার্যক্রম আমরা হচ্ছে কি ব্যাখ্যা করি। যে উদাহরণটা কি? এই যে দেখো, আমরা আবার হাতের জায়গায় চলে আসছি। হাতের এখানে আমার কি আছে বলো? আমার এই জায়গায় আছে হচ্ছে বাইসেপস, আর নিচে আছে হচ্ছে ট্রাইসেপস। যে বাহুর উপরে থাকে
তোমার বাইসেপ, বাহুর নিচে থাকে হচ্ছে কি ট্রাইসেপস। তাহলে দেখো বাইসেপস আর ট্রাইসেপসটা দেখতে কিরকম, এই যে দেখো বাইসেপস পেশি এবং হচ্ছে কি নিচে থাকে ট্রাইসেপস পেশি। ঠিক আছে, বাইসেপস পেশি উপরে, ট্রাইসেপস পেশি নিচে। কি করবে, যখন আমি হাতকে সংকুচিত করব, অর্থাৎ সরি এই যে হাতটাকে এরকম আমি কি দেহের দিকে নিয়ে আসব, তখন কি হয় বলতো, বাইসেপস পেশিটা তোমার রেডিয়াস আলনাকে টান দেয়। বাইসেপস পেশিটা তোমার রেডিয়াস আলনাকে টান দেয়। ঠিক আছে, বাইসেপস পেশি কি করে, রেডিয়াস আলনাকে টান দেয়। তখন কি হয়, বাইসেপস পেশির সংকোচনের কারণে কি হয়, রেডিয়াস আলনা হচ্ছে কি তোমার হিউমেরাসের সাথে, অর্থাৎ এই দুই বাহু একসাথে লেগে যায়। ঠিক আছে, তোমার কি হচ্ছে, বাইসেপস পেশির সংকোচনের কারণে তোমার রেডিয়াস আলনা কি হয়, তোমার এই যে হিউমেরাসের দিকে চলে আসে, অর্থাৎ আমি কনুই বাঁকাইতে পারছি। ঠিক আছে, এখানে আমার বাইসেপস পেশি সংকুচিত হয়, একই সাথে ট্রাইসেপস পেশিটা প্রসারিত। দেখো এই পেশিটা একটু লম্বাটে হয়ে গেছে, তুমি যদি হাত দিয়ে দেখো এই পেশিটা অর্থাৎ ট্রাইসেপস পেশিটা একটু কি লম্বাটে হয়ে গেছে। এখন যদি আমি আবার হাতটা আগের জায়গায় ফিরে আসি, তখন বাইসেপসটা কি হয়, প্রসারিত হয় এবং ট্রাইসেপস দেখবা সংকুচিত হয়েছে। ট্রাইসেপসটা সংকুচিত, বাইসেপসটা তখন প্রসারিত। হাত যখন আমি সোজা রাখছি এবং হাত যখন আমি বাঁকা করব, তখন কি করব, আমার বাইসেপসটা সংকুচিত হবে, ট্রাইসেপসটা প্রসারিত হবে। তাহলে বাইসেপস পেশি সংকুচিত হলে আমি কি হাত বাঁকাইতে পারি, এবং হাত যখন সোজা করি ট্রাইসেপস পেশি সংকুচিত হয়। অর্থাৎ একটা পেশির সংকোচন আর একটা পেশির প্রসারণ, এইভাবে আমার কি করে তোমার পেশির কাজগুলা হয়। একটু কি বুঝছো যে সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের পেশিগুলা কেমনে কাজ করে? যে বাইসেপস পেশির সংকোচনে আমার হচ্ছে কি তোমার কনুইটা ভাঁজ হচ্ছে, তখন ট্রাইসেপস পেশি কি হয়, প্রসারিত হয়। আবার হাত যখন সোজা করি, ট্রাইসেপস পেশি সংকুচিত হয়, বাইসেপস পেশি প্রসারিত হয়। রেডিয়াস আলনা হচ্ছে এই যে, রেডিয়াস হচ্ছে এটা, আলনা হচ্ছে এটা। তোমরা আগের স্লাইডে কিন্তু ওই রেডিয়াস আলনা নিয়ে বলা আছে। তাইলে দেখো আমরা তাইলে হচ্ছে যে পরেরটাতে যাই, যে আমাদের এই জিনিসটাই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, বইয়ে একদম পুরা ব্যাখ্যা করে দেওয়া আছে, আমি জাস্ট তোমাকে পুরা সার সংক্ষেপটা বলে দিলাম যে বাইসেপস পেশি আর ট্রাইসেপস পেশির সংকোচনে আমার বা প্রসারণে কি হচ্ছে, হাত আমি বাঁকা বা হচ্ছে সোজা করতে পারি। তাইলে তোমরা কি সবাই বুঝছো কেমনে আমাদের পেশি কাজ করে? হ্যাঁ, জি, আচ্ছা ঠিক আছে। তাহলে আসো এরপর হচ্ছে টেন্ডন বা অস্থিবন্ধনী। তো অস্থিবন্ধনীর এই পোর্শনটুকু তোমাদের খুব একটা দরকার নাই। ঠিক আছে, আমরা ওই অংশ থেকেই যাব। দাঁড়াও, এই যে দেখো আমরা হচ্ছে একদম ক্লাসের শুরুতে যে টেন্ডনের কথা বলছিলাম, টেন্ডন বলছিলাম কি, টেন্ডন হচ্ছে কি আমার পেশি বন্ধনী, অর্থাৎ একটা হাড্ডির সাথে একটা পেশি এই যুক্ত হওয়াটা, এটাই হচ্ছে কি তোমার টেন্ডন। আর লিগামেন্ট কি ছিল, আমার একটা হচ্ছে কি অস্থির সাথে আরেকটা অস্থির যে সংযোগস্থল, এটাই হচ্ছে কি আমার লিগামেন্ট। ঠিক আছে, এটা বেশি হলে আমার কি তোমার ক্ষতে আসতে পারে যে টেন্ডন কি, লিগামেন্ট কি। তাইলে তুমি এই কথাটুকু লিখলে তোমার জন্য এনাফ, যে টেন্ডন কি জিনিস, লিগামেন্ট কি জিনিস। এই টেন্ডনের গঠন বা হচ্ছে লিগামেন্টের গঠন তোমাদের খুব একটা প্রয়োজন নাই। এবার আসো অস্থি সংক্রান্ত আমার কিছু রোগে আমরা চলে আসি। ঠিক আছে, অস্থি সংক্রান্ত রোগে আমরা চলে আসি, সেটা হচ্ছে কি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কি, অস্থির ভঙ্গুরতা। অস্থির ভঙ্গুরতাই হচ্ছে কি আমার বলতো অস্টিওপোরোসিস। ঠিক আছে, কি হয়, ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আমার কি হয়, অস্টিওপোরোসিস হয়। ঠিক আছে, এটা একটা কি তোমার ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের অভাবে এটা হয়, ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় খাবারের অভাবে। ঠিক আছে, এই অস্টিওপোরোসিস রোগটা হয় সাধারণত বয়স্ক পুরুষ এবং নারীদের এ রোগ হয়, কারণ আস্তে আস্তে কি হয় তোমার চলাচল করতে করতে আমার কি হয় বলতো, তোমার হচ্ছে অস্থিগুলা ক্ষয় হতে শুরু করে, তখন ইজিলি অস্থি ভঙ্গুর হয়ে যায়। ঠিক আছে, তো কি কি আমার কারণে হইতে পারে, যারা হচ্ছে কি স্টেরয়েড যুক্ত ওষুধ খায়, যারা স্টেরয়েড যুক্ত ওষুধ যারা খায়, এবং যাদের হচ্ছে কি যে সকল নারীদের মেনোপজ হয়, অর্থাৎ তোমার পিরিয়ড যখন বন্ধ হয়ে যায় যাদের,
তাদের হচ্ছে কি এই রোগ হওয়ার রিস্কটা অনেক বেশি। ঠিক আছে, এই জিনিসটা আর কিছু লাগবে না। এখান থেকে পড়বা হচ্ছে কি এর কারণটা তো বলেই দিলাম, যে খনিজ লবণ বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে রোগ হয় মেনোপজের পর, এবং পরে ঘনত্ব কমতে থাকে। লক্ষণ: অস্থি ভঙ্গুর হয়ে যায়, পেশির শক্তি কমতে থাকে, পিঠের পিছন দিকে ব্যথা অনুভূত হয়, অস্থিতে ব্যথা অনুভূত হয়। ঠিক আছে, তোমাদের এটা সৃজনশীলে আসতে পারে যে অস্থির বিভিন্ন আমার কি আছে, তোমার হচ্ছে যে অস্টিওপোরোসিসের বিভিন্ন লক্ষণ দিয়ে বলবে এর প্রতিকার কি। তো আমরা ওইটা নিয়ে পড়বো যে রোগ নির্ণয় কেমনে করে, ঘনত্ব মাপক যন্ত্রের মাধ্যমে আমার কি অস্থির খনিজ পদার্থের এই রোগ ব্যবহার করা হয়, অর্থাৎ ক্যালসিয়ামের ঘনত্ব নির্ণয় করে আমি কি অস্টিওপোরোসিস রোগটা হচ্ছে কি নির্ণয় করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা। স্টেরয়েড কি? স্টেরয়েড হচ্ছে এক ধরনের ওষুধ যেটা হচ্ছে কি তোমার প্রদাহটা কমায় দেয়। ঠিক আছে, এটা তোমাদের দরকার নাই অস্থির এটার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আসতেছে প্রতিকার। প্রতিকারের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে যে কতটুকু আমার ক্যালসিয়াম তোমার হচ্ছে গ্রহণ করতে হবে, এই জিনিসটা আমার লাগবে। নুনি তলা দুধ এবং দুগ্ধজাত দ্রব্য খাইতে হবে, যেমন বাটার, মাখন, তারপর হচ্ছে তরল দুধ, এগুলা খাবা। কমলার রস, সবুজ শাকসবজি, সয়া দ্রব্য, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে। অর্থাৎ এখানে কি আছে, কমলার রস, সবুজ শাকসবজি, এগুলাতে আমার ভিটামিন ডি এবং হচ্ছে ক্যালসিয়াম অনেক বেশি পাওয়া যায়, এই জিনিসটা হয়। ভিটামিন ডি থাকে, এই জিনিসটা। ঠিক আছে, একটু লাগবে। এরপরে আসতেছে হচ্ছে অস্টিওপোরোসিসের পরে তোমাদের কি আছে, প্রতিরোধ। কি করবা, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবা, শাকসবজি খাবা, কমলার রস খাবা। ঠিক আছে, এই জিনিসগুলো নর্মাল তুমি বলতেই পারো যে হচ্ছে কি তোমার হচ্ছে বিভিন্ন নিয়মিত ব্যায়াম করা, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুষম আঁশযুক্ত খাবার খাওয়া। ঠিক আছে, এবং সূর্যালোকের সংস্পর্শে আমাদের কি হয়, ভিটামিন ডি। ঠিক আছে, এই জিনিসটা। ননি তোলা দুধ কি? ননি তোলা মানে হচ্ছে দুধের যে শর্টটা আছে ওইটাতে একটু ফ্যাট জাতীয়, ফ্যাটটা আমি বাদ দিয়ে বাকি পোর্শনটুকু খাবো। ঠিক আছে, এই জিনিসটা। এরপরে আসতেছে হচ্ছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত। ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত, এই জিনিসটা কি, এই আর্থ্রাইটিসটা হয় হচ্ছে রিউমেটিক ফিভারের কারণে। রিউমেটিক ফিভার বা বাতজ্বর থেকে আমার কি হয় বলতো, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়। আর্থ্রাইটিস মানে হচ্ছে কি অস্থি সন্ধির প্রদাহ। আর্থ্রাইটিস মানে হচ্ছে অস্থি সন্ধির প্রদাহ। ঠিক আছে, আর্থ্রাইটিস মানে হচ্ছে কি অস্থি সন্ধির প্রদাহ। তো এটার কোন কোন ব্যাকটেরিয়ার কারণে হয় বলতো, রিউমাটয়েড আর্থ্রাইটিস কোন ব্যাকটেরিয়ার কারণে হয় আমাকে একটু জানাও তো। রিউমাটয়েড আর্থ্রাইটিস কোন রোগের কারণে বা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়, বলতে পারবে আমাকে? কমেন্ট একটু বলো। একজন বলছে ফাতিমা নাদিম এশা বলল কি স্ট্রেপ্টোকক্কাস। ভেরি গুড, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে আমার কি হয় বলতো, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হয়। সামিন ইয়াসের হোসেনও বলল স্ট্রেপ্টোকক্কাস। ভেরি গুড। এটার কারণে কি হয়, রিউমেটিক ফিভার বা বাতজ্বর হয়। বাতজ্বর থেকে আমার কি হয়, অস্থিসন্ধিটা কি হয়, প্রদাহ হয়। এ কারণে এটাই হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখান থেকে আর কিছু দরকার নেই। এরপর হচ্ছে লক্ষণ, গিটে ব্যথা হবে, অস্থিসন্ধিগুলো নাড়াতে পারবা না, শক্ত হয়ে যাবে, নাড়াতে পারবা না, গিট ফুলে যাবে। ঠিক আছে, এই রোগটা কি হয়, এই রোগটা কখনো পুরাপুরি সারানো যায় না। ঠিক আছে, এই রোগটা পুরাপুরি সারানো যায় না, তবে কি হয় কিছু ব্যবস্থা নিলে করা যায়। কিরকম, যেমন হচ্ছে কি পরিশ্রম আর ভারী কাজ করবা না। ঠিক আছে, তোমার হচ্ছে একটু গরম গরম সেক দিবা। ঠিক আছে, অস্থিসন্ধির উপর হালকা হালকা ব্যায়াম করবা। ঠিক আছে, ব্যথা উপশমকারী ওষুধ খাইতে হবে, এবং তোমার হচ্ছে প্রতিরোধ হচ্ছে কি নিয়মিত ব্যায়াম করা, সুষম এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করা। একদম সিম্পল কথাবার্তা, যে আঁশযুক্ত খাবার তোমার হচ্ছে গ্রহণ করা, ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, ভারীযুক্ত কাজ তোমার হচ্ছে কি এগুলা না করা, কুসুম সেক দেওয়া, এগুলো আর কি।
ঠিক আছে, এবার আসো আমাদের তাইলে চ্যাপ্টারগুলো শেষ। ঠিক আছে, চ্যাপ্টারের অংশ শেষ। এখন আমরা আসো এমসিকিউ হচ্ছে যে সলভ করি। এই এমসিকিউ সলভ করে আমি ব্রেক দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। এবার আসো আমরা কি কি করি, হাতকে ভাঁজ করতে পারি। বলো অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করো। হাত ভাঁজ করতে আমরা কেমনে হাত ভাঁজ করতে পারি বলো, অ্যান্সার দাও একটু। সবাই বলতেছো এ এ এ এ, হ্যাঁ ভেরি গুড। পেশি সংকুচিত হলে আমরা কি হাতকে ভাঁজ করি, এই যে বাইসেপস পেশি সংকুচিত হলে তোমার হচ্ছে কি হাতকে আমরা ভাঁজ করতে পারি। ঠিক আছে, তাইলে এই জিনিসটা লাগবে, বাইসেপস পেশি সংকুচিত হয় এই জিনিসটা। তাইলে আসো এর পরেরটাতে আমরা যাই, প্যাটেলার অবস্থান। বলো প্যাটেলার অবস্থান কোথায়, প্যাটেলা কোথায় থাকে বলো তো। কি আছে, জানুতে, স্কন্ধচক্রে, শ্রোণীচক্রে, হাতের কবজিতে। দেখছো রাজশাহী বোর্ড 20, আমি তোমাকে শুরুতে বলছিলাম যে হচ্ছে কি অস্থিগুলোর আমার কিন্তু নামগুলো জানতে হবে। দেখছো বোর্ডে কিন্তু এমসিকিউ আসতেছে। তাইলে স্কন্ধচক্রে থাকবে না, ঠিক আছে, কেন, ওইখানে ক্লেভিকুলার স্ক্যাপুলা থাকে। শ্রোণীচক্রে হচ্ছে নিতম্বের অস্থি, হাতের কবজিতে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তাহলে অ্যান্সার হবে জানু বা তোমার হাঁটুতে। ঠিক আছে, ফিমার, টিবিয়া, ফিবুলার মাঝখানে আমার কি এই প্যাটেলাটা থাকে। তারপরে অস্থিকোষকে কি বলা হয় বলো, অস্থিকোষকে কি বলা হয়, অপশন দেখে জানাও সবাই, অস্থিকোষকে কি বলা হয়। ঠিক আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। তোমার যদি এখানে সাইট থাকে তাও এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট দুইটাই হবে। ঠিক আছে, এর পরেরটাতে যাই, অস্থির ভেতরে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে বলো, এটার অ্যান্সার কি। 40 ভাগ, 60 ভাগ, 80 ভাগ, 90 ভাগ, কত পার্সেন্ট। আমরা কিন্তু অস্থির গঠনে আমরা পড়ে আসছি। ঠিক আছে, অস্থির গঠনে শতকরা কত ভাগ অজৈব পদার্থ, অজৈব পদার্থ প্রায় হচ্ছে কি 60%, আর 40% কি আমার হচ্ছে জৈব পদার্থ। ঠিক আছে, দেখো ঢাকা বোর্ড 20 আসছে এটা। কোনটি হাড়কে আটকে রাখে, এটা একটু সামান্য ট্রিকি কোশ্চেন। ঠিক আছে, সামান্য, যে কোনটি হাড়কে আটকে রাখে। তোমার মনে হইতে পারে লিগামেন্ট বা হচ্ছে সরি কি বলছে টেন্ডন মনে হইতে পারে, পেশির সাহায্যে তোমার তোমার কি হাড্ডিকে আটকে রাখতেছে, অ্যাকচুয়ালি তা না। এখানে আসলে বুঝাচ্ছে হাড্ডির সাথে হাড্ডিকে কে আটকে রাখে। ঠিক আছে, এখানে আসলে বুঝাচ্ছে হাড্ডির সাথে হাড্ডিকে কে আটকে রাখে। এই প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি, যে বলছে কি হাড়কে আটকে রাখে কোনটা, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডির সংযোগস্থলে কি থাকে, লিগামেন্ট থাকে। তাহলে অ্যান্সার হবে লিগামেন্ট। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবে, এই এমসিকিউটা ইম্পর্টেন্ট। পেশিতন্ত্রের কাজ এবার একটু তোমরা বলো, আমি আর কিছু বলতেছি না। পেশিতন্ত্রের কাজ কি করে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, ভারসাম্য রক্ষা, লোহিত রক্তিকণিকা উৎপাদন। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে, পেশিতন্ত্রের কাজ স্যার কি হবে, পেশিতন্ত্র কখনোই লোহিত রক্তকণিকা উৎপন্ন করে না, করে হচ্ছে কঙ্কাল তন্ত্র। তাহলে অ্যান্সার হবে এ আর বি। ঠিক আছে, ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল, কোন অস্থি ক্ষতিগ্রস্ত হলো। তাইলে বলো কোন অস্থি ক্ষতিগ্রস্ত হইল, চিন্তা করো। দেখো কার্পাল, মেটাকার্পাল, মেটাটার্সাল, টার্সাল। ঠিক আছে, কার্পাল মেটাকার্পাল কিসের, এই যে আমার হচ্ছে কবজি, কার্পাল মেটাকার্পাল। আর মেটাটার্সাল হচ্ছে পায়ের আঙ্গুলের অস্থিগুলো। তাহলে অ্যান্সার হবে হচ্ছে গোড়ালির অস্থি মানেই হচ্ছে টার্সাল, একদম আমি শুরুতেই বলছিলাম। ঠিক আছে, টার্সাল। অস্টিওপোরোসিস প্রতিরোধে কোন খাবারটি গ্রহণ করা যায়, দুধ, বাদাম, ডাল, মাংস। ঠিক আছে, দুধ, বাদাম, ডাল, মাংস। তাইলে আমার অস্টিওপোরোসিস রোগে লাগবে হচ্ছে কি ভিটামিন ডি এবং প্লাস হচ্ছে কি ক্যালসিয়াম জাতীয় খাবার। তাইলে দুধে আমার সর্বোচ্চ পরিমাণে ক্যালসিয়ামও আছে, ভিটামিন ডিও আছে। তাইলে দুধ হচ্ছে আমার এই খাবারটা। বাহু সঞ্চালনে কাজ করে কোনটি, বাইসেপস পেশি, আসলে বেশি লিখছে হচ্ছে পেশি, ট্রাইসেপস পেশি, ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি, এটা হচ্ছে শ্বাস পেশি। ডায়াফ্রাম হচ্ছে শ্বাস নেওয়ার জন্য আমার একটা পেশি আছে, শ্বাস পেশি, বুঝছো। তাইলে আমার অ্যান্সার হবে কি বলো 1 আর 2। ঠিক আছে, ট্রাইসেপস এবং
বাইসেপস পেশি, এই জিনিসটা। ঠিক আছে, এবার আসো আমরা হচ্ছে কি একটা সৃজনশীল হচ্ছে যে কি সলভ করি। ঠিক আছে, সৃজনশীল আমার হচ্ছে কি সলভ করি, যে 50 ইলোরা খান অলস জীবন যাপন করেন, তার হাঁটা চলায় পায়ে ব্যথা অনুভব হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার জানালেন তার অস্থি ভঙ্গুর হয়ে ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে কোন রোগ হবে তোমরাই বলো, কোন রোগ হবে সেটাই তোমরা আমাকে একটু জানাও কমেন্টে, কোন রোগ এর কথা এখানে বলা হয়েছে। সামিন ইয়াসার হোসেন অ্যান্সার দিল অস্টিওপোরেসিস। ভেরি গুড, একটু আগে আমরা পড়লাম অস্থি ভঙ্গুর হয়ে যায় 50 ঠিক আছে, বয়স্ক নারী পুরুষের হয়। ঠিক আছে, তো অলস জীবন যাপন করেন, ঠিক আছে, হাঁটা চলা পায়ে ব্যথা অনুভব করলে অস্থি ভঙ্গুর হয়ে যায়, তাইলে কি অস্টিওপোরেসিস। তাইলে উদ্দীপকে উল্লেখিত টিস্যুর গঠন ব্যাখ্যা করো, তাহলে এটার অ্যান্সার কি হবে, অস্থির গঠন। অস্থির গঠন। এখন এটা কি কিভাবে সঠিক খাদ্য গ্রহণ ও জীবনযাপন প্রণালীর মাধ্যমে রোগ থেকে মুক্তি পেতে পারে, তাইলে এটার অ্যান্সার কি হবে, অস্টিওপোরেসিসের প্রতিকার ও প্রতিরোধ। অস্টিওপোরেসিস এর প্রতিকার এবং প্রতিরোধ। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তোমরা। এবার দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাই। বরিশাল বোর্ড 2024, তো তোমার এখানে একটা ছবি দিছে এক্স আর ওয়াই। ওয়াই হচ্ছে তোমার কিডনি, ওইটা নিয়ে আমাদের কাজ নাই, আমরা এক্স নিয়ে পড়বো, যে পি আর কিউ। তাইলে পি কি বলো, পি জিনিসটা কি আমাকে একটু কমেন্টে জানো, পি কি আর কিউ কি। ঠিক আছে, পি কি আর কিউ কি বলো, পি জিনিসটা কি, পি পি জিনিসটা কি বলো তো। পি জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে বাইসেপস পেশি, বা সহজে বলবা হচ্ছে কি পেশি, বাইসেপস পেশি। এবং কিউ হচ্ছে কি আমার তোমার অস্থি। তাইলে দেখো আমার গয়ের কোশ্চেনটা আমার দরকার নাই, যেহেতু এটা কি কিডনি রিলেটেড। আমার লাগবে হচ্ছে ঘয়ের কোশ্চেন, যে মানব দেহের অঙ্গ সঞ্চালনে পি এবং কিউ এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাইলে অ্যান্সার কি, যে মানব চলাচলে বা অঙ্গ চালনায় অস্থি এবং পেশির ভূমিকা। তোমাকে আমরা বলেই দিছি যে ঘয়ের জন্য অস্থি এবং পেশির ভূমিকা বারবার আসবে, বারবার আসবে। তো দেখো এটা হচ্ছে কি তোমার বরিশাল বোর্ড 2024, একদম রিসেন্ট ইয়ার্স, মানে গত বছরই আসছে। তাইলে এই জিনিসটা খুব ভালো করে পড়বা, ঘয়ের কোশ্চেন। ঠিক আছে, তাইলে এই যে থ্যাংক ইউ, অনেক বড় একটা ক্লাস ছিল। ঠিক আছে, এরপরেও আর একটা ক্লাস আছে। ঠিক আছে, 15 মিনিটের ব্রেক। এখন কয়টা বাজে, 7:55, 8:10 আমরা আবার তোমার কোষ বিভাজন নিয়ে আবার আসবো। ঠিক আছে, তাইলে ততক্ষণে রেস্ট নাও, আমি একটু রেস্ট নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা কি বলতো, তুমি একটা লাইফ কিন্তু শেষ হয়ে গেছে, লাইফটা পেইন বলতে পারেন। লাইফ কিন্তু চলতেছে।
ভাই লাইভ শেষ করবো কেমনে? হ্যালো ভাই, হ্যাঁ ভাই, লাইভ শেষ হয়েছে। আমি কেমনি কি লাইভ ক্লাস শেষ হয়েছে তো মানে এটা শেষ করবো কেমনে মানে